এবং নোটটা আমি পরে একদিন হাতে পেয়েছি। বাড়িতে পুরানো জিনিসপত্র পরিষ্কার করতে যেয়ে আমি নোটটা হাতে পেলাম। আমি আচ্ছা। দেখলাম যে এমন সব আইডিয়া আমি ওখানে লিখেছি, খুব বাচ্চা কালের আইডিয়া। মানে যেটা হ্যাঁ, ইউজুয়ালি ওই সময় মনে হয়তো সেন্স মেক করে না। কিন্তু আমি দেখলাম যে ওই আইডিয়া গুলা নিয়ে আমি এখন চিন্তা করি। অ্যাজ এ টিচার আচ্ছা। যখন আমি একটা স্টুডেন্ট পড়াতে যাই যে হাউ ক্যান আই মেক দ্যাট এ বিট মোর ইন্টারেস্টিং? একটু ইন্টারেস্টিং কিভাবে করা যায়? তখন কিন্তু বাচ্চার বয়সে অনেক কিছুতেই আনন্দ পেতাম এবং সাথে, সাথে লিখেও ফেলতাম। সো এটা এডুকেশনের ভাষায় বলে বা লার্নিং এর ভাষায় বলে যে তুমি যেটা দেখবা সেটা রিফ্লেক্ট করতে পারতেছো কিনা। হ্যাঁ, এখন হচ্ছে বড় হইলে রিফ্লেক্ট করতে আর ইচ্ছা করে না। বড় হইলে আমরা বেশি বুঝে যাই। ব্যাপারটা হচ্ছে এটা। ছোটবেলায় মানুষ বাচ্চারা অনেক বেশি রিফ্লেক্ট করে। এনিথিং ইউ ক্যান শো এ চাইল্ড এ মুভি। একটা মুভি দেখাও, একটা রাস্তায় হাঁটায় নিয়ে আসো। জাস্ট আমাদের মনে হবে এটা তো একটা রাস্তা। পিচ ঢালা হ্যাঁ, রাস্তায় আর কি আছে? সে কিন্তু ওর মধ্যে অনেক কিছু দেখবে। রাস্তায় কোথায় একটা গর্ত আছে, কোথায় একটা পাতা পড়ে আছে, রাস্তার পাশে একটা কুকুর ছিল, একটা গরু ছিল। এগুলো ছোট বাচ্চা দেখবে। আমরাই ডিটেইল মিস করে যাবো ন্যাচারালি। তো ওইটা আমার ছোটবেলার জার্নি ছিল। যে কখন আমার পকেট থেকে এটা ভ্যানিশ হয়ে গেল। ইন 5 ইয়ার্স আমার পকেটে এটা আর নাই। আমার পকেটে মোবাইল ফোন আছে। আমি তোমার পডকাস্ট দেখার পরে এবং তোমার এগুলো ফলো করি। এটা দেখতে, দেখতে আমার হঠাৎ করে মনে হলো যে নোটে অনেক কিছু আমি লিখতাম যেটা পরে আমাকে কাজে দিত। আমি যখন নোটে লিখলাম আই মিন দিস ওয়ান, এটার পরে আমি যখন একটা কাগজে লেখা শুরু করলাম তখন এটা আরো বেশি অর্গানাইজড হইলো। নোটে অনেক হিজিবিজি ছিল, অনেক জ্যাম প্যাকড লেখা ছিল। ওইটা আস্তে, আস্তে আমার চোখের সামনে ক্লিয়ার হইতে লাগলো যে হ্যাঁ আমি এখন এই জিনিসগুলা চাই। কিভাবে কেমনে করবো বুঝছি, ক্লাস তো নিছি, ওইভাবেই ক্লাস নিছি প্ল্যান করে। তো দেন আমি ওটা স্টোর করার চেষ্টা করলাম। নলেজ ম্যানেজমেন্টের থার্ড যে স্টেপটা, যে দেখলাম যে লেটস সি আমি এটা সুন্দর করে স্টোর করতে পারি কিনা। এইখানে আমি ফাঁকিবাজিটা করছি। আমি যেটা তৈরি করছি এই ভার্সনটা সরাসরি আমাকে চ্যাট জিপিটি এবং ডিপসিক দুইজনই করে দিছে। এটা পুরাটাই ল্যাটেকে করা। আমরা হয়তো অনেক প্রবলেম খুব ফাস্ট সলভ করতে পারবো, অ্যাকুরেটলি সলভ করতে পারবো। চ্যাট জিপিটি ডিপসিক হয়তো সেটা পারবে না। ম্যাথ ফিজিক্স এর ব্যাপারে এমনিতেই একটু পিছাই আছে চ্যাট জিপিটি। ম্যাথ জিপিটি এর ক্ষেত্রে বরং বেটার। ম্যাথ জিপিটি আর একটা সাইট আছে, ওইটা একটু ম্যাথের জন্য ডেডিকেটেড। চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে টিচার গাইড বা টিচারের মেন্টর হিসেবে চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে হিউজ অ্যাডভান্সড। কারণ আমরা হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট। আমরা যদি ম্যাথমেটিক্স হই, ফিজিক্স হই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হই, উই আর মেয়ারলি সাবজেক্ট এক্সপার্ট। আমরা কিন্তু প্যাডাগজি বা হাউ টু টিচ এটা নিয়ে খুব বেশি ট্রেনিং ও পাই না, এটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। আমরা মাথাও ঘামাই না। আমি যদি 10 ইয়ার্স একই টপিকস একই ভাবে পড়াইতে থাকি উইদাউট টেকিং নো ফিডব্যাক, উইদাউট নো ইমপ্রুভমেন্ট, তাহলে ওইটাকে আমি পার্সোনালি 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স বলি না। এটা জাস্ট 10 ইয়ার্স ফর লুপ চালানো, রিপিটেশন। আমিও এলএলএম কে এভাবে পারসিভ করি। কোন একটা ফুল পাইপলাইন এলএলএম কখনো পুরাটা করতে পারে না। কিন্তু কিছু, কিছু পার্ট এলএলএম আমার থেকে অনেক ভালো করে। যেমন ধরেন যদি সামারি করি এলএলএম কে দিয়ে আর আমি করি, এলএলএম আমার থেকে সামারি ভালো করে। সব হুম। 95% বা 99% মানুষ থেকে সামারি এলএলএম ভালো করে। এটা একনলেজ না করার কোনো অপশনই নাই। ঠিক আছে? সো প্রত্যেকটা কাজের আমার যদি একটা কাজ ১০ টা পার্ট হয়, ১০ টা পার্টের মধ্যে দেখা যাচ্ছে ৫ টা পার্ট এলএলএম আমার থেকে 10 টাইমস ফাস্টার করে। কিন্তু বাকি ৫ টা কাজ আমি এলএলএম থেকে ভালো করি। এখন আমি যদি ২ টাকে মার্জ করি দেখা যায় আমার ফুল প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে কি হুম। মাঝে, মাঝে রুটিন বানাতাম। মানে আমি প্রত্যেক সেমিস্টারে রুটিন বানাতাম যে আমি এই রুটিন হচ্ছে এভাবে ফলো করব আরকি। তো রুটিন বানালে আমাদের যে সমস্যাটা হয় সত্যি কথা বলতে আমরা কখনো রুটিন ফলো করতে পারি না। 100% পাই টু পাই। কিন্তু আমি তো ওটাই করতাম। আমি একটা জিনিস খেয়াল করছি দাদা কি জানেন? ওই যে আমি নোট করে রুটিনটা বানাতাম, আমি দেখা যায় 60-70% ফলো করছি। ঠিক আছে? তখন আমি ভাবি আমার যদি রুটিন না থাকতো এটুকু আউটপুট আসতো না। এক্সাক্টলি 100% এগ্রিড। আমি এটা বলতে ভুলে গেছি যে আমি নলেজ ম্যানেজমেন্ট নিয়ে অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি। সো আমার মাঝে, মাঝে মনে হয়েছে আমি এটা আর কন্টিনিউ করব না। তারপর হচ্ছে আমি ChatGPT র সাথে এমনি পার্সোনাল লেভেলে এমনি ডিসকাস করতেছি যে, "ওকে ফাইন আমি তো এটা নিয়ে বানাচ্ছি। আমি মনে হচ্ছে আম মানে তোমার কি মনে হয় যে আ ফর এক্সাম্পল 90 ইয়ার্স ওল্ড আমি যদি 90 ইয়ার্স বা 80 ইয়ার্স ওল্ড হয়ে যাই, তখন আমি আসলে কোন, কোন জিনিসগুলা নিয়ে রিগ্রেট করব বা কোন, কোন জিনিসগুলা লিগেসি থাকবে বা কোন, কোন জিনিসগুলা নিয়ে আমার আসলে কন্টিনিউ করা উচিত। আমার কি হচ্ছে যে কি আম এই মোমেন্টে এত কিছু জাগল করা উচিত। আমি চাকরি করতেছি আবার হচ্ছে এখানে ভিডিও বানাচ্ছি, নলেজ ম্যানেজমেন্ট নিয়ে অনেক লেখালেখি করতেছি। এটা কি করা উচিত নাকি করা উচিত না? তখন শুরুর যে লাইনটা ছিল ChatGPT র লাইনটা এরকম ছিল। "Legacy builds on depth." মানে লিটারালি আমার পুরা মাথাটা ঘুরে গেছে যে "Legacy builds on depth."
তুমি যে এটা নিয়ে কাজ করতেছো, এটা নিয়ে যদি তুমি বেশি কাজ করো সেখান থেকে লিগেসিটা আসে। সবাই সব টপিক মুভ করে, সুইচ করে। ২ দিন পর এটা করে, ওইটা করে, সেটা করে। সেখান থেকে কারো লিগেসি ক্রিয়েট হয় না। সেখান থেকে আসলে কারো কোনো কিছু ক্রিয়েট হয় না। কেউ যদি কোনো একটা টপিকে, কোনো একটা সাবজেক্টে কনসিস্টেন্টলি কাজ করে, সেটা যদি ডেপথ এ যায়, সেখান থেকেই আসলে অ্যাকচুয়াল আউটকাম, অ্যাকচুয়াল রিকগনিশন বা অ্যাকচুয়াল স্যাটিসফ্যাকশন টা আসে। আ আ আ আমি আমি জাস্ট সাম্বল হয়ে গেছি এই কথাটা শোনার পরে যে মানে এলএলএম আমার সবগুলা চ্যাট মানে আমি বলছি তুমি আমার সবগুলা চ্যাট প্রিভিয়াস চ্যাট ইউজ করো। করে এই যে এনালাইসিস টা আমাকে দিছে এটা আমি জাস্ট অ্যামেজড। আমি তাকে ১০০ টা থিওরেম গাদি দিয়ে মুখস্থ করানোর থেকে আমি যদি তাকে ১০ টা থিওরেম শিখাই এবং ১০ টা থিওরেমের সাথে ডিরেক্ট অ্যাপ্লিকেশন শিখাই যে এইটা আমার আর্টে কোথায় লাগে, এটা আমার কালচারে কোথায় আছে, এটা তোমার বাসায় ঠিক করতে কোথায় লাগে। কারণ একটা পর্যায়ে তুমি যতই পড়াশোনা করো, যা কিছু করো, তোমার জিনিসটা কিন্তু মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে। যে মানুষটা হ্যাঁ, তোমার ফিল্ডের না। এবং সে তো তার তো কোনো ঠেকা পড়ে নাই তোমার ফিল্ডের জার্গন সে মুখস্থ করে আসবে। কোনো ঠেকা পড়ে নাই। সত্য কথা। তারে তুমি বুঝাইতে পারলে মানে নাও ইটস বেসিক্যালি বিজনেস। হ্যাঁ, সিউর। আ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চিন্তালয় নলেজ ম্যানেজমেন্ট পডকাস্ট। আর এই পডকাস্টের উদ্দেশ্য হচ্ছে যে কি কিভাবে পার্সোনাল লেভেলে আমাদের ইনফরমেশন গুলো আমরা এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারি এবং আমরা হচ্ছে এফিশিয়েন্টলি নোট নিতে পারি যাতে করে আমরা আমাদের পার্সোনাল লেভেলে প্রোডাক্টিভিটিটাকে ইমপ্রুভ করা যায়। এটাই হচ্ছে যে কি এই পডকাস্টের মূল উদ্দেশ্য। আর আজকের গেস্ট হচ্ছে যে কি একজন খুবই স্পেশাল একজন মানুষ যারা বাংলাদেশে গণিত নিয়ে কাজ করেন তারা অবশ্যই সকালদাকে চিনেন। আর হচ্ছে যে কি আমি যখন বুয়েটে পড়তাম, ক্যাম্পাসে থাকে না কিছু সিনিয়র বড় ভাই, যারা হচ্ছে গুড হার্টেড মানুষ। সো সকাল থেকে বলব যে কি ওইরকম একজন গুড হার্টেড মানুষ যে মানে দেখলেই হচ্ছে যে কি আপনার মনটা ভালো হয়ে যাবে। এরকম কিছু মানুষ থাকে না? সকালদা হচ্ছে ওরকম একজন মানুষ। সবসময় হাসিখুশি, এখনো হাসতেছে। সো তাহলে আমরা আমাদের আমি বেশি বকবক না করে সকালদার কাছে চলে যাই। নরমালি হচ্ছে যে কি আমরা একটা ফরমাল ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। সো সকালদা আপনার একটা ফরমাল ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেন। তারপর আমরা হচ্ছে যে কি মূল আড্ডায় যাব। ওকে, থ্যাংক ইউ শুভঙ্কর। তোমার সাথে কথা বললে সবসময় ভাল লাগে। আহ বড় কারণটা হচ্ছে যে তুমি যেটা চিন্তা করো ওটা করেই ছাড়ো। আমি তোমাকে এইভাবে ডিফাইন করি আরকি। থ্যাংক ইউ। ভার্সিটি লাইফ থেকে তো দেখছি, বুয়েট থেকে যখন আমরা একসাথে হলে ছিলাম বা ডিপার্টমেন্টে ছিলাম। তো আমি আমার সংক্ষিপ্ত পরিচয় যেটা দিচ্ছি, ১ম পরিচয়টা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের। সেটা হচ্ছে আমি গণিত বা অঙ্ক যেটাকে আমরা বলি প্রচলিত অর্থে, ওটা খুবই পছন্দ করি বা ভালোবাসি। আই থিংক এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমার প্রফেশন, এখন আমি হচ্ছে অ্যাডজাঙ্ক লেকচারার হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি, এমএনএস ডিপার্টমেন্টে। ওইখানেও আরকি ইউনিভার্সিটি স্টুডেন্টদের অঙ্ক জিনিসটা যে মজার সেটা বোঝানোর চেষ্টা করি। এটা আরকি আমাদের যেটা কাজ। এর আগে আমি আ বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সিনিয়র ম্যাথ অলিম্পিয়াড কনসালটেন্ট হিসেবে চাকরি করেছি। সেই সময় কনসালটেন্ট হিসেবে ছিলাম। আমার কাজ ছিল হচ্ছে গণিত অলিম্পিয়াডের কথা আপনারা অনেকেই জানেন। শুভঙ্করও obviously শুনেছ আরকি। হ্যাঁ, মনির হাসান স্যার, কাজী স্যার, জাফর ইকবাল স্যাররা যেটা মানে আন্দোলনই বলা যায় ওটা শুরু করেছিলেন। তো ওটার সাথে অনেকদিন ধরে আছি। ওই ধারাবাহিকতায় বাংলাদেশ যখন গোল্ড মেডেল পেল আইএমও তে, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে। তো তখন হচ্ছে তার পরপরই ২০১৯-২০ সালে এরকম সময়ে আ আমরা সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় টিচাররা কিভাবে ট্রেইনড হবে এবং হ্যাঁ, হ্যাঁ। টিচারদের সাথে আসলে আমরা ট্রেনিং বলতাম না, আমরা বলতাম এক্সপেরিয়েন্স শেয়ারিং। একজন টিচার অনেক এক্সপেরিয়েন্সড। তো আমরা আমাদের গণিত অলিম্পিয়াডের এনগেজিং কৌশলগুলো তাদের সাথে শেয়ার করতাম এবং হু, হু, পুরা বাংলাদেশের জন্য ট্রেনিং ম্যানুয়াল বা এই সবকিছু আমরা ডেভেলপ করেছিলাম বাংলাদেশ গভর্নমেন্টের জন্যে। তো ওইটা হচ্ছে আমার একটা বড় এক্সপেরিয়েন্স ছিল। ওই সময় কাজ করেছি। হুম, দেন লাস্ট যে নিউ কারিকুলামটা ছিল, ওই ফলো আপ হিসেবেই ওইটার 6, 7, 8 এর ম্যাথমেটিক্স টেক্সট বইতে আমি একজন co-author ছিলাম। আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের ম্যাথমেটিক্স এডুকেশনের আ অনেক মানে গুণীজনদের সাথে কাজ করার জন্যে। অনেক কিছু শিখেছি অ্যাকচুয়ালি। ইনফেক্ট আমার নিজের বুয়েটের শিক্ষক, গণিতের শিক্ষক হাকিম স্যার, উনি আমার সহকর্মী ছিলেন ওই সময়। একসাথে আমরা বই লিখেছি। সো দ্যাট ওয়াজ আচ্ছা। এ ভেরি গুড তো এটাই মানে বুঝতেই পারছো যে আমার কাজ-কাম সব হচ্ছে হচ্ছে গণিত নিয়ে। ভালো লাগে, ভালোবাসি। এইজন্য ওইটা নিয়ে কাজ করে যাই। এটাই মোটামুটি আরকি। যাই হোক, অনেক ধন্যবাদ সকালদা। আমার এই এক্সপেরিমেন্টে গিনি পিগ হওয়ার জন্য। এটা আসলে আমার জন্য বলব যে কি আমার জন্য বড় একটা পাওয়া যে আপনি আমার এখানে পার্টিসিপেট করে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতেছেন। তো আমি আসলে যে কোয়েশ্চেনটা দিয়ে সবাইকেই শুরু করি যে এই এইরকম নোট টেকিং বা নলেজ ম্যানেজমেন্ট নিয়ে সিরিয়াস হওয়া অথবা হচ্ছে এটা নিয়ে চিন্তা ভাবনা করার
কবে থেকে শুরু করলেন বা এটা কিভাবে আপনার মনে উদয় হলো? না এটা নিয়েও আসলে একটু ভাবতে হবে? ওকে। সো আহ অ্যাজ এ টিচার যেভাবে আমি ইউজুয়ালি ক্লাসে বলার চেষ্টা করি, সো আমি হয়তো ওটার থেকে বাইরে বেরোতে পারবো না। এগেইন হুম, সরি ফর দ্যাট। তো আমি সরাসরি ভিজুয়ালাইজেশন এ চলে যাব। যে আমি অ্যাকচুয়ালি কি করতাম, কখন করতাম। তো আমার হাতে অ্যাকচুয়ালি একটা জিনিস আছে। এটা একটা হ্যাঁ, নোট টেকিং। মানে এটা আমার বাসার পাশ থেকেই কেনা। এটা আমি ডামি হিসেবে রেখেছি। আমি যখন বইটা পড়তাম বা তারও আগে হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি অনেক ছোটবেলা থেকে আমার একটা ডায়েরি ছিল। আচ্ছা, ওই ডায়েরিতে গান, কবিতা থেকে শুরু করে ম্যাথমেটিক্যাল প্রবলেম যা যখন মাথায় আসতো আমি এটা নোট ডাউন করে রাখতাম। তো আচ্ছা, সেটা অনেক বড় ডায়েরি। যখন স্কুলে পড়তাম সাথে একটা ব্যাগ থাকতো। ব্যাগের মধ্যে ডায়েরি থাকতো বা বাসায় থাকতো। স্কুল থেকে ফিরে লিখতাম। ওই নোট টেকিংটা আসলে তখন থেকেই ছিল। হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ। ইনফ্যাক্ট খুব মজার ব্যাপার যে সেটা কলেজ লাইফ পর্যন্ত কন্টিনিউ হয়েছে। এবং নোটটা আমি পরে একদিন হাতে পেয়েছি। বাড়িতে পুরানো জিনিসপত্র পরিষ্কার করতে যেয়ে আমি নোটটা হাতে পেলাম। আমি আচ্ছা, দেখলাম যে এমন সব আইডিয়া আমি ওখানে লিখেছি। খুব বাচ্চা কালের আইডিয়া। মানে যেটা হ্যাঁ, ইউজুয়ালি ওই সময় মনে হতো সেন্স মেক করে না। কিন্তু আমি দেখলাম যে ওই আইডিয়া গুলা নিয়ে আমি এখন চিন্তা করি। অ্যাজ এ টিচার আচ্ছা, যখন আমি একটা স্টুডেন্ট পড়াতে যাই যে হাউ ক্যান আই মেক দ্যাট এ বিট মোর ইন্টারেস্টিং? একটু ইন্টারেস্টিং কিভাবে করা যায়? এটা যখন করতে যাই তখন আমি দেখি যে হ্যাঁ, আমি ছোটবেলায় কিভাবে ফিল করতাম ওইটার একটা রিফ্লেকশন কিন্তু আমার ছোটবেলার ডায়েরিতে আছে। তো এখন আমি বড় হয়ে গেছি। এখন হয়তো অনেক আনন্দ জীবন থেকে চলে গেছে। জোর করে আনতে হয়। তখন কিন্তু বাচ্চার বয়সে অনেক কিছুতেই আনন্দ পেতাম এবং সাথে, সাথে লিখেও ফেলতাম। তো এটা এডুকেশনের ভাষায় বলে বা লার্নিং এর ভাষায় বলে যে তুমি যেটা দেখবা সেটা রিফ্লেক্ট করতে পারতেছো কিনা। হ্যাঁ, এখন হচ্ছে বড় হইলে রিফ্লেক্ট করতে আর ইচ্ছা করে না। বড় হইলে আমরা বেশি বুঝে যাই। ব্যাপারটা হচ্ছে এটা। ছোটবেলায় মানুষ বাচ্চারা অনেক বেশি রিফ্লেক্ট করে। এনিথিং ইউ ক্যান শো এ চাইল্ড এ মুভি। একটা মুভি দেখাও, একটা রাস্তায় হাঁটায় নিয়ে আসো। জাস্ট আমাদের মনে হবে এটা তো একটা রাস্তা। পিচ ঢালা হ্যাঁ, রাস্তায় আর কি আছে? সে কিন্তু ওর মধ্যে অনেক কিছু দেখবে। রাস্তায় কোথায় একটা গর্ত আছে, কোথায় একটা পাতা পড়ে আছে, রাস্তার পাশে একটা কুকুর ছিল, একটা গরু ছিল। এগুলো ছোট বাচ্চা দেখবে। আমরাই ডিটেইল মিস করে যাবো ন্যাচারালি। তো ওইটা আমার ছোটবেলার জার্নি ছিল। আমি যখন ওই ডায়রির ফেজ থেকে চলে আসলাম হচ্ছে এটার ফেজে। মানে যখন ভার্সিটিতে উঠলাম তখন তো আর বুঝতেই পারতেছো ইউনিভার্সিটিতে উঠে তো আর ব্যাগ নিয়ে ঘোরাফেরা করতাম না। কেউই আমরা করতাম না। ক্লাস ছাড়া। তো তখন পকেটে থাকতো। মানে একটা ট্রাউজার থাকতো, তার পকেটে কিছু একটা থাকতো। তা আমি এইটা তখন পকেটে রেখে দিতাম। অ্যান্ড ইনফ্যাক্ট আসলে আমি তোমাকে থ্যাংক ইউ দিব যে এটা আমি কখনো চিন্তা করি নাই যে কখন আমার পকেট থেকে এটা ভ্যানিশ হয়ে গেল। ইন 5 ইয়ার্স আমার পকেটে এটা আর নাই। আমার পকেটে মোবাইল ফোন আছে। বাই দ্য ওয়ে যখন এর কথা বলছি তখন আমার মোবাইল ফোন এত ভালো ছিল না, স্মার্টফোন ছিল না, বাটন ফোন ছিল। সো ওইটাতে আসলে এখনকার দিনে যেগুলো করা যায় এগুলো করা যাইত না। হ্যাঁ, সো আ যখন করা যাওয়া শুরু করল তখন আস্তে, আস্তে আমার পকেট থেকে এটা ভ্যানিশ হয়ে গেল। এরকম নোট যেখানে কাগজে জাস্ট লেখা যাচ্ছে, এগুলা তখন আমার পকেটে থাকলো না। আমি তোমার পডকাস্ট দেখার পরে এবং তোমার এইগুলো ফলো করি। এটা দেখতে, দেখতে আমার হঠাৎ করে মনে হলো যে নোটে অনেক কিছু আমি লিখতাম যেটা পরে আমাকে কাজে দিত। হ্যাঁ, আমি যতটুকু খুব বেশি জানি না এই ব্যাপারে, এটার ব্যাপারে তোমার আইডিয়া অনেক বেশি ভালো। যে নলেজ ম্যানেজমেন্ট এর জন্য আমাদেরকে ১ম এ জিনিসগুলো আইডেন্টিফাই করতে হয়। যে আমি কি নিয়ে ডিল করতেছি। মানে আমি কি স্টোর করব সেটা যদি আমি না জানি তাহলে হবে না। সো রাফ একটা ড্রাফট করতে হয়। তো আমি দেখলাম যে এটা আমি একসময় করতাম। সো লাস্ট 2 উইকস এ আমি আসলে কাজটা করছি। যে আমি কি এখনো আসলে নলেজ ম্যানেজমেন্ট করার লেভেলে আছি? আমি কি কাগজ কলম ভুলে গেছি? নাকি আসলে আমি এখনো পারি? সো আমি দেখলাম যে আমি কিছু, কিছু পারতেছি আরকি। এখানে কিছু জিনিস লেখা আছে একটা আ আমি কাছে নিয়ে দেখাচ্ছি। এটা একটা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর একটা সাইকেল লেখা আছে। যে মানুষ কেমনে শেখে ৪ টা স্টেজ থাকে। বিভিন্ন জিনিস আছে। কংক্রিট এক্সপেরিয়েন্স, রিফ্লেক্টিভ অবজারভেশন, কনসেপচুয়ালাইজেশন, অ্যাক্টিভ এক্সপ্লোরেশন। এটা আমি শিখেছিলাম যখন আমি নতুন কারিকুলামে কাজ করেছি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে অ্যাজ এ টেক্সট বুক রাইটার। ওইটা আমরা তখন শিখেছিলাম। কোপ সাইকেল বলে একটা সাইকেল আছে, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং সাইকেল। ডেভিড কোব এটা আবিষ্কার করেন। প্রবাবলি 1984 ইফ আই এম নট রং। আচ্ছা, সো ওইটা আমি এখানে লিখছি। লিখে আমি আসলে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছি আমার স্টুডেন্টদের দেওয়ার জন্য। সো এই অ্যাসাইনমেন্টে কোথায় কি করব এটা আমি রাফলি এই নোটের মধ্যে সবকিছু লিখছি। আচ্ছা, একটা, একটা করে লেখা যে এই স্টেপে কোনটা হইতে পারে, তার একটা ছবি আঁকবে, এই কাজগুলো আমি লিখছি। এই ফেজটা গেল আমি আইডেন্টিফাই করলাম যে আমার এই জিনিসগুলো দরকার। এবার আমাকে অর্গানাইজ করতে হবে। সো অর্গানাইজ করার সময় আমি ২ টা কাজ করছি। একটা কাজ হচ্ছে আমি নোট থেকে জাস্ট রাফ একটা পেজে চলে গেছি। প্রবাবলি ইউ অল ক্যান সি এখানে আমি ছোট করে দেখাই। একটা ছবি দেখা যাচ্ছে। রাইট? হ্যাঁ, 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 একটা হ্যাঁ, মানুষের ছবি। তো এটা আসলে আমি ক্লাসে করাইছি। তো ক্লাসে তো অনেক কিছুই বলা হয়, অনেক এক্সাম্পল দেখানো হয়। ক্লাসের ফার্স্ট এক্সাম্পলটা আমি একটা রাফ কাগজে, এটা একটা রাফ কাগজ কারণ এটার এক সাইডে আসলে প্রশ্ন, পুরানো প্রশ্ন, এক সাইডে এটা। আমি চেষ্টা করি রিউজ করার। যেহেতু আমার কাগজ অনেক লাগে
সো আমি চেষ্টা করি যতটুকু ইউজ করা যায় আরকি। সো আমি এটা নোট ডাউন করে রাখছি যে এই ছবিটা দিয়ে আমি ক্লাস শুরু করছি। সো আমার অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট এই ছবিটা দিয়ে কিছু একটা হয়তো হবে। কিছু একটা কানেক্ট করব। কি আমি জানি না। আমি জাস্ট অর্গানাইজ করতেছি যে শুরু এটা দিয়ে হবে, দেন শেষে কিছু নাম্বার থাকবে। দেয়ার ইজ এ ডিগ্রি সিকোয়েন্স হিয়ার। এটা জাস্ট বলতেছে যে এটা ইনভার্স দেখা যাচ্ছে, মানে রিভার্স দেখা যাচ্ছে আরকি মিররে। এটা লেখা আছে 2 2 2 3 3। সো আই ওয়ান্ট টু নো যে এটার সাথে রাস্তার যে আমরা ম্যাপ, গুগল ম্যাপে যেগুলা দেখি, এগুলার কোনো কানেকশন আছে কিনা? যেটা আমি ক্লাসে ডিসকাস করেছি। এবং এইটা আসলে কেউ যদি বলা হয় যে তোমার কাছে ৫টা গ্রাম আছে, এই গ্রামের প্রত্যেকটা গ্রামের একটা গ্রামে ২টা রাস্তা, এরকম একটা গ্রামে ৩টা রাস্তা, এরকম করে আচ্ছা। ৫টা গ্রামের কয়টা রাস্তা চলে গেছে, মানে মোড় চলে গেছে, মাথা আমরা বলি না চৌরাস্তার মোড়, হ্যাঁ, তো হ্যাঁ, ওইটা হ্যাঁ। আমি ওদের দেখাইছি। তো দ্যাটস দ্য জেনারেশন লেভেল। আমি ওখানে আস্তে আস্তে জেনারেট করতেছি, আই এম মেকিং আচ্ছা, মাই পয়েন্ট। আচ্ছা, এইটা আচ্ছা। আমি অর্গানাইজ, লং স্টোরি শর্ট, যে এরকম ৪-৫টা স্টেপ ছিল। আমি যখন নোটে লিখলাম, আই মিন দিস ওয়ান, এটার পরে আমি যখন একটা কাগজে লেখা শুরু করলাম, তখন এটা আরো বেশি অর্গানাইজড হইলো। নোটে অনেক হিজিবিজি ছিল, অনেক জ্যাম প্যাক লেখা ছিল। ওইটা আস্তে আস্তে আমার চোখের সামনে ক্লিয়ার হইতে লাগলো যে হ্যাঁ, আমি এখন এই জিনিসগুলা চাই। কিভাবে কেমনে করবো বুঝছি, ক্লাস তো নিছি, ওইভাবেই ক্লাস নিছি প্ল্যান করে। দ্যাট ইজ অলসো পার্ট অফ প্ল্যান। ওহ মাই গড! দেন আমি স্টোর করলাম। আমি ট্রাই করে দেখলাম যে আমি কি আসলে ডিজিটাল ভূতে ধরা হয়ে গেছি, যে আমি এখন হাতে কলমে কিছু করতে পারতেছি না। তো দেখলাম না, স্টিল ওর থরের মতো আরকি, যে আমি এখনো কাগজ কলমে লিখতে পারি। যদিও আমার হাতের লেখা খুব খারাপ। হাতের লেখার স্পিডও ভালো না। তো চলে আরকি। তো দেন আমি ওটা স্টোর করার চেষ্টা করলাম। নলেজ ম্যানেজমেন্টের 3rd যে স্টেপটা, যে দেখলাম যে লেটস সি আমি এটা সুন্দর করে স্টোর করতে পারি কিনা। এইখানে আমি ফাঁকিবাজিটা করছি। আজকাল আচ্ছা। যেহেতু ChatGPT, তারপরে তোমার DeepSeek এরকম অনেক কিছুই আছে। হ্যাঁ, আমি হ্যাঁ। করলাম কি, ওই ছবি, কাগজের ছবি, নোটের ছবি, মানে পুরা সবকিছু যা, যা আমি তুলছি, হ্যাঁ, জাস্ট হ্যাঁ, হ্যাঁ, ছবি হ্যাঁ। তুলে মোবাইলের বদৌলতে, স্মার্টফোনের ছবি তুলে আমি ওইটা সরাসরি ChatGPT, DeepSeek ২ জনকে দিয়ে দিলাম। ২ হ্যাঁ, জনের হ্যাঁ। সাথে কাইন্ড অফ কম্পিটিশন লাগাই দিলাম। দেখি কে আমারে ভালো সাজেশন দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ। সো এটা করার পরে দেখা গেল ওরা আমাকে একটা রাফ ভার্সন বানায় দিল স্টোর করার জন্য। সো আমি রাফ ভার্সনটাও ধরো দেখাইতেছি শুধু আইডিয়ার জন্যে। এটা একটা রাফ ভার্সন। এখানে একটা অ্যাক্টিভিটির কথা লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, Obviously হ্যাঁ, this হ্যাঁ। is not the final question. হ্যাঁ, সো হ্যাঁ। এই রাফ ভার্সনের মধ্যে বেশ কিছু কাটাকাটিও করা আছে। হ্যাঁ, তার মানে হ্যাঁ। এটাও আমি হচ্ছে সফট কপি হিসেবে মানে ক্রিয়েট করছি, প্রিন্ট করছি, প্রিন্ট করে একটু কাটাকাটি করতেছি ড্রাফট করার মতো করে। হ্যাঁ, তো এই হ্যাঁ। স্টোর ভার্সনে আমি ২ টারই সহায়তা নিলাম। আমি যেটা তৈরি করছি, এই ভার্সনটা সরাসরি আমাকে ChatGPT এবং DeepSeek ২ জনই করে দিছে। এটা পুরাটাই LaTeX এ করা। উহু, উহু। দ্যা ইম্পোর্টেন্ট থিং ইজ, আমি যেটা মজা পাইছি, আমি লাইফে সম্ভবত ৩ বা ৪ বার LaTeX এ কোনো ডকুমেন্ট রেন্ডার করছি। হ্যাঁ, হ্যাঁ। মানে আই ডোন্ট নো দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে হ্যাশ নিউ লাইন দিলে যে নিউ লাইন হয় এটা আমি জানি, কারণ বুয়েটে থাকতে আমরা প্রোগ্রামিং করছি, সি প্রোগ্রামিং হ্যাঁ, করছি। বাট হ্যাঁ। ল্যাটিন তো কাছাকাছি, সেম সেম হইলেও একটু তো ডিফারেন্ট, তাই না? একটু আমি ডিফারেন্ট যদি হ্যাঁ। উল্টাপাল্টা করি তাহলে কিন্তু ধরা খেয়ে যাবো। রেড মার্ক দেখাবে আর রান করবে না। হ্যাঁ, হ্যাঁ। এনি তা ঠিক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে কাজ করে ওর কাছাকাছি একটা। সো আমাকে কিন্তু ChatGPT, DeepSeek সুন্দর করে পার করায় দিছে। পুরা এটা প্রবাবলি ১, ২, ৩, ৪, ৫, ৫ পেজ ডকুমেন্ট আমাকে কয়েক মিনিটে সে করে দিছে। কারণ আমি তাকে আচ্ছা, হাতে কলমে লিখে দিই। আমি আচ্ছা, একটা লাইনও বেসিক্যালি ল্যাটেক্স কোড লিখি নাই। আচ্ছা, আমি শুধু ৩ জায়গায় ল্যাটেক্স কোড ইনসার্ট করছি, যে আমি জাস্ট ৩ টা নিউ লাইন দিছি। যে আমার আচ্ছা, কাছে মনে হইছে যে এই নিউ লাইনের জন্য আর কষ্ট করব, ChatGPT রে বলব থাক, এগুলো আমি নিজে নিজেই দেই। এবং ২ একটা ফাংশন ছবি আমি নিজে নিজে ইনক্লুড করছি। ডিসট্যান্স চেঞ্জ করছি। এইটাই। আমি বেসিক্যালি ওই মডারেশনটাই করছি। সো আচ্ছা, আমার স্টোরের কাজ হয়ে গেল। এখন I have a ভার্সন, যেটা একটা স্টোরড ভার্সন, যেটা ইন LaTeX। যদিও আমি LaTeX এ টাইপই করছি বলতে গেলে কয়েক লাইন। বাট ওই ভার্সনে আমি কিন্তু এখন টুইক করতে পারবো। আমি মডিফাই করতে পারবো। আমি হ্যাঁ, নতুন লেখা ইনক্লুড, ওই ভার্সনটা তখন আমি হচ্ছে মানে ডিসেমিনেটিং যে ফেজটা লাস্ট ফেজে, যেটা আমি আসলে প্রোডাক্ট লেভেলে কাইন্ড অফ স্টুডেন্টদের দিতে পারবো, ওইটা আমি করে ফেলছি। ওটার মধ্যে আমি ছবি টবি দিয়ে ফেলছি। সো এটাতে আর কোনো কাটাছেঁড়া নাই। এটা আচ্ছা, একবারে অফিসিয়ালি লোগো আছে। এটা ইউনিভার্সিটি। এর বেশি জুম আমি করতেছি না, কারণ এটা যেহেতু এক্সামে অ্যাপ্লাইড হবে। সো শুধু এই হ্যাঁ, অংশটুকু হ্যাঁ, হচ্ছে দেখানো। হ্যাঁ, এটার ফরম্যাট আরো অনেক বেটার। এগুলো সব আমাকে হচ্ছে তোমার চ্যাট জিপিটি, ল্যাটেক এগুলো করে দিছে। তো আচ্ছা, এই ফেজে যে আমি ফ্রি হয়ে গেলাম, যে আমি এখন আমার অ্যাসাইনমেন্টটা পুরাটা দিতে পারতেছি, এবং এটা অনেক ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এবং এখানের মধ্যে ছবিও আছে। আমি শুধু ছবিটা দেখাই, কারণ ছবিটা আমার ক্লাসে দেখানো। তো প্রশ্ন ফাঁস হওয়ার কোনো ভয় নাই। এটা ছবিতে দেখানো আছে। দিস ইজ এ ইমেজ, টিক দিয়ে ইমেজ তৈরি করে ল্যাটেক্স এ। মজার ব্যাপার হচ্ছে এটা আমি ধরো ৫ মিনিট আগেও হয়তো জানতাম না যখন জেনারেট করছি। আমি সেম জাস্ট আস্ক হিয়ার। করছি যে ড্র করতে চাই। আমি হ্যাঁ, হয়তো হ্যাঁ, গ্রাফিক্স করছি,
সি প্রোগ্রামিং এ গ্রাফিক্স এর আইডিয়া গুলা করছি। ওইটা হয়তো এখন আজকের দিনে হু নোস ব্যাকডেটেড হয়ে গেছে। আমি জানি না। আমার আইডিয়া নাই। আমি হ্যাঁ, কনটেক্সট হ্যাঁ। প্রোগ্রামিং এর সাথে না অনেকদিন ধরে। শুরুতে করতাম ভাল লাগতো। বাট আমাকে ChatGPT বা এরা কিন্তু দিয়ে দিছে। অ্যান্ড আমার এই সফট ভার্সন এর মানে হার্ড কপি ভার্সন এর পাশাপাশি এটার কিন্তু আমার সফট কপি ভার্সনও আছে। ওইটা আমি নেক্সট সেমিস্টারে ইউজ করতে পারবো উইথ হ্যাঁ, হ্যাঁ। নেসেসারি মডিফিকেশন। আমি আসলে আচ্ছা। স্টোর আর ডিসেমিনেট ২ টা প্যারালালি ব্যাক অ্যান্ড ফোর্থ করতে পারতেছি। আমার কাছে স্টোরেজ আছে, ডিসেমিনেট করব। আবার যখন এটা একটা সাইকেল আসলে। আমি হুম, আবার স্টোর করব নেক্সট সেমিস্টারেরটা অ্যান্ড আবার ডিসেমিনেট করব। অ্যান্ড আই ক্যান ইভেন কম্পেয়ার। আমার কাছে হ্যাঁ, হ্যাঁ। ২ টা ল্যাটেক্স কোড থাকলে ChatGPT বা DeepSeek ল্যাটেক্স কোড দিলে খুব সুন্দর করে তারা বেশি ভালো অ্যাক্সেস করে এনালাইসিস করতে পারে। যেহেতু ওইটাও একটা প্রোগ্রামিং তো বেসিক্যালি প্রোগ্রামিং দিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। অ্যাজ ফার অ্যাজ আই নো যারা কম্পিউটার সায়েন্টিস্ট তারা আরো বেটার বলতে পারবে যে আসলে ঘটনাটা কি? কেন এটা হচ্ছে? আচ্ছা। সো আমি কিন্তু শেয়ার করতে পারতেছি। আমার ২ সেমিস্টারের কোয়েশ্চেন কি ডিফিকাল্ট হইলো? কোয়েশ্চেন কি আরো একটু সহজ করা দরকার ছিল? নাকি কঠিন হইলো? কোনটার এনগেজমেন্ট লেভেল কতটুকু হবে? যে স্টুডেন্ট কতটুকু মজা পাবে বা ইন্টারেস্ট পাবে? এই সবই আমি এনালাইসিস করার মতো জায়গায় স্টোর করে ফেলছি। বাট এভরিথিং স্টার্টস উইথ জাস্ট দিস ওয়ান। মানে আমার জাস্ট নোট থেকে শুরু হইছে এখান থেকে। তো হ্যাঁ, আমি ওটা এই ৪ থেকে ট্রাই করে দেখলাম। বিফোর দ্যাট আমি যেটা করতাম অনেকটা ওই যে ভাইব কোডিং বলে না? হ্যাঁ, হ্যাঁ। তো জাস্ট প্রোগ্রামিং হয়ে গেল। বিফোর দ্যাট আমি আমার নিজের তৈরি করা রিসোর্স, কষ্ট করে টাইপ করা রিসোর্স যেগুলা, মানে হাতে কলমে লেখা না, টাইপ রিসোর্স দিয়ে ChatGPT তারপরে ডিপস ধরায় দিতাম। ধরায় দিলে তারা যেটা করতো তারা মাঝে, মাঝে প্রচন্ড পরিমাণে ভুল করত। হিউজ লেভেলের এরর করত। এমন এরর যেটা আমি নিজে লিখলে টাইপ করলে কখনো করব না। আমি হ্যাঁ, হ্যাঁ। সুন্দর ডকুমেন্ট দিলাম, ১টা ১২টা বাজায় দিল। না আমি হ্যাঁ, আর হ্যাঁ। ওটা দেখে খুশি। সো দিস হ্যাপেন্ড। তো এখন আমি দেখলাম যে আমি যখন সব মোড একসাথে কোলাবোরেট করতেছি, কাগজেও রাখতেছি, আবার কাগজ থেকে ডকুমেন্ট গুলো স্টোরও করতেছি, অর্গানাইজও করে দিতেছি অর্ডার বাই অর্ডার। তখন সে আমাকে খুব সুন্দর একটা সিস্টেম দিতেছে। অ্যান্ড থ্যাংকস টু বেসিক্যালি ChatGPT মানে আজকের দিনের এলএমএম গুলোর যে অবস্থা, এখানে অনেকটা সে হচ্ছে আমার লার্নিং স্টাইল বা টিচিং স্টাইল ক্যাচ করে ফেলছে। আমি হ্যাঁ, হ্যাঁ। এটা আরো কয়েক বছর আগে থেকেই বলি যে চ্যাট জিপিটি স্টুডেন্ট হিসেবে আমাদের অনেক থেকে খারাপ হইতে পারে। আমরা হয়তো অনেক প্রবলেম খুব ফাস্ট সলভ করতে পারবো, অ্যাকুরেটলি সলভ করতে পারবো। চ্যাট জিপিটি, ডিপসিক হয়তো সেটা পারবে না। ম্যাথ ফিজিক্স এর ব্যাপারে এমনিতেই একটু পিছাই আছে চ্যাট জিপিটি। ম্যাথ জিপিটি এর ক্ষেত্রে বরং বেটার। ম্যাথ জিপিটি আর একটা সাইট আছে। ওইটা একটু ম্যাথের জন্য ডেডিকেটেড। ইট ওয়াজ বেটার। তো বা ওইটা আলাদা ডিবেট যে আমাদের থেকে ভালো প্রবলেম সলভ করতে পারে কিনা। তো আমি আমার একটা এক্সপেরিয়েন্স টিচার হিসেবে মানে অ্যাজ এ টিচার চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে টিচার গাইড বা টিচারের মেন্টর হিসেবে চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে হিউজ অ্যাডভান্সড কারণ আমরা হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট আমরা যদি ম্যাথমেটিক্স হই ফিজিক্স হই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হই উই আর মেয়ারলি সাবজেক্ট এক্সপার্ট আমরা কিন্তু প্যাডাগজি বা হাউ টু টিচ এটা নিয়ে খুব বেশি ট্রেনিংও পাই না এটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। আমরা মাথাও ঘামাই না উই টিচ কারণ কেউ কেউ আছে সুপার পাওয়ারওয়ালা মানুষ তারা খুবই ভালো টিচার তারা এগুলা কিছু না পড়েই অসাম স্টাইলে টিচিং করতে পারে but that is not for average teacher like me. I call myself an average teacher. I am not genius. I am not super brilliant teacher. আমি জাস্ট I want to work hard. কিন্তু work hard করলেই হবে না। আমার জাস্ট ওয়ান লাইন একটা জিনিস আছে যেটা আমি সবসময় বলি। তোমাকেও এটা বলবো এই পডকাস্টের একটা বড় টার্গেট যে এই জিনিসটা মানুষকে জানানো। আমি যদি 10 ইয়ার্স একই টপিকস একইভাবে পড়াইতে থাকি উইদাউট টেকিং নো ফিডব্যাক, উইদাউট নো ইমপ্রুভমেন্ট, তাহলে ওইটাকে আমি পার্সোনালি 10 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স বলি না। এটা জাস্ট 10 ইয়ার্স ফর লুপ চালানো, রিপিটেশন। এটাতে আমি ওই 10 ইয়ার্স পরে একই মানুষ হিসেবে বের হইতেছি। হ্যাঁ, তো এক্সপেরিয়েন্স যেটাকে আমরা বলি সেটার জন্য আমাকে ওই সাইকেলে ঘুরতে হবে। আস্তে, আস্তে, আস্তে ঘুরতে হবে, ডেভেলপ করতে হবে। হোয়াট ওয়েন্ট রং? স্টুডেন্ট কেন বুঝলো না? স্টুডেন্ট কেন কমপ্লেইন করলো? এগুলা নিয়ে আমার মাথা খাটাইতে হবে। সেইখানে এলএলএম গুলো একটা হিউজ রিসোর্স। আমি আচ্ছা। যখন স্টুডেন্টের ফিডব্যাক দিয়ে দিই সে আমাকে বলে দেয় যে এরকম কিছু তুমি ডিজাইন হ্যাঁ, করার চেষ্টা করতে। হ্যাঁ। চেষ্টাটা আমি করি। আমি ওইটা এক্সপ্লেইন হ্যাঁ, করার চেষ্টা করলাম। আমি তাহলে একটা লাইন এড করি আপনার এই কথা প্রসঙ্গে। ওই যে আমরা একটা কুম্ফু পান্ডা মুভি দেখছিলাম না? ওখানে একটা লাইন ছিল মাস্টার শিপু বলে, "If you do what always you do, you will not be more than you are." ইয়াহ এটা এই এক্সাক্টলি। লাইনটা এই লাইনটা আমার খুব ভালো লাগছিল যে এটাই যে আসলে রিফ্লেকশন করার ব্যাপারে অথবা হচ্ছে যে কি কারো সাথে ডিসকাস করার ব্যাপারে আমি বলব যে কি মাঝে, মাঝে হচ্ছে যে এলএলএম গুলা খুব ভালো সাজেশন দেয়। যেহেতু আমরা মানুষ আমরা ফিল্টার আউট করতে পারি কোনটা ভালো দিচ্ছে, কোনটা খারাপ দিচ্ছে। আর আপনি যে কথাটা বলছেন, খুব সুন্দর একটা কথা বলছেন এখানে সেটা হচ্ছে যে কি আমিও এলএলএম কে এভাবে পারসিভ করি। কোন একটা ফুল পাইপলাইন এলএলএম কখনো পুরাটা করতে পারে না। কিন্তু কিছু, কিছু
পার্ট এলএলএম আমার থেকে অনেক ভালো করে। যেমন ধরেন যদি সামারি করি এলএলএম কে দিয়ে আর আমি করি, এলএলএম আমার থেকে সামারি ভালো করে। সব হুম, 95% বা 99% মানুষ থেকে সামারি এলএলএম ভালো করে। এটা একনলেজ না করার কোনো অপশনই নাই। ঠিক আছে? সো প্রত্যেকটা কাজের আমার যদি একটা কাজ ১০ টা পার্ট হয়, ১০ টা পার্টের মধ্যে দেখা যাচ্ছে ৫ টা পার্ট এলএলএম আমার থেকে 10 টাইমস ফাস্টার করে। কিন্তু বাকি ৫ টা কাজ আমি এলএলএম থেকে ভালো করি। এখন আমি যদি ২ টাকে মার্জ করি দেখা যায় আমার ফুল প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে? সার্টেনলি। হ্যাঁ, এই জিনিসটা একটা কথা। আরেকটা জিনিস আপনি বলছেন সেটা হচ্ছে রিফ্লেকশন এর ব্যাপারটা। রিফ্লেকশন এর ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে এজন্য যে আমরা যা শিখছি সেটা রিফ্লেক্ট করতে পারতেছি কিনা। এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। যে যেমন ধরেন আমার কথা যদি বলেন আমি হচ্ছে আগে যে নোটগুলা নিছি আমি পিএইচডি শুরু থেকেই নোট নিছি। একবার রিগোরাসলি নোট নিছি। এখন হুম, যেহেতু আমি Obsidian এ সবকিছু নোট নেই, আমার জন্য মুভ করা, সুইচ করা, কনটেক্সট সুইচ করা, কোন একটা জিনিস রিট্রিভ করা কয়েক সেকেন্ডের কাজ। আমি এটা খুব ফাস্ট করতে পারি যেহেতু অনেকদিন ধরে ইউজ করতেছি। এবং এটা আমাকে খুবই হচ্ছে যে কি হেল্প করে। আচ্ছা আমি তখন এটা ভাবছি, আচ্ছা আমি হচ্ছে যে কি আমার এই প্ল্যান ছিল পিএইচডি শেষে হতে আমার এই গোলগুলা ছিল। আমি এখন রিফ্লেক্ট করতে পারি। আচ্ছা এই গোলগুলা তো মোটামুটি আমি 60-70% অ্যাচিভ করে ফেলতে পারছি। ইটস নট ব্যাড। তারপর হচ্ছে যে কি হুম। মাঝে রুটিন বানাতাম। মানে আমি প্রত্যেক সেমিস্টারে রুটিন বানাতাম যে আমি এই রুটিন হচ্ছে এভাবে ফলো করব আরকি। তো রুটিন বানালে আমাদের যে সমস্যাটা হয় সত্যি কথা বলতে আমরা কখনো রুটিন ফলো করতে পারি না। 100% পাই টু পাই। তো কিন্তু আমি তো ওটাই করতাম। আমি একটা জিনিস খেয়াল করছি দাদা কি জানেন? ওই যে আমি নোট করে রুটিনটা বানাতাম, আমি দেখা যায় 60-70% ফলো করছি। ঠিক আছে? তখন আমি ভাবি আমার যদি রুটিন না থাকতো এটুকু আউটপুট আসতো না। এক্সাক্টলি 100% এগ্রিড। আমি এটা বলতে ভুলে গেছি যে বুঝতে পারছেন? দরকারি জিনিসটা নোট করতাম কিন্তু বড় অংশ থাকতো আসে হ্যাঁ, মনে করো তখন আমরা টিউশন করাইতাম, তখন হ্যাঁ, ম্যাথ অলিম্পিয়াডের ক্যাম্পে যাইতাম, ঢাকার বাইরে যাইতাম, ক্লাস ছিল, এভরিথিং আমার এই ছোট্ট একটা নোটবুকে, হ্যাঁ, এই নোটবুকে পুরোপুরি জিনিসটা লেখা হ্যাঁ। থাকতো এই প্রত্যেক তো পেজে প্রত্যেক দিনে। ওইটাই। আমি জানি ওর অর্ধেক আমি করতে পারবো না, 50-60% এর বেশি হ্যাঁ, কখনোই পারি নাই। হ্যাঁ। সো এখন এটা শিফট হয়ে গেছে, এখন একই অবস্থা, এখন আমার এটা শিফট হয়ে গেছে গুগল ক্যালেন্ডারে। আমার গুগল ক্যালেন্ডারে পুরা জ্যাম, কিন্তু আই ফিল ওকে। মানে অনেক সময় যে বেশি জ্যাম দেখলে মাথা খারাপ হয়ে যায়, তো আই ফিল ওকে কারণ আমি জানি, আমি মেনে নিছি যে আমার 20টা কাজ থাকবে, আমার ক্যালেন্ডার পুরো ফিল থাকবে, কিন্তু আমি আসলে করতে পারবো 10টা। হ্যাঁ, তো আমি কালার কোড করে দিই, আমি রেড মার্ক করে দিই যেটা আমার লাগবেই। আজকে আজকে মিটিং আছে, যেমন তোমার হ্যাঁ, সাথে মিটিং আছে, এটাও রেড মার্ক করা পার্ট, এটা আমি জয়েন করবোই। দেন এর আগে একটা গণিত অলিম্পিয়াড কমিটির একটা মিটিং ছিল, দ্যাট ওয়াজ রেড মার্ক, ওইটা আমার করতেই হবে। তো এরকম কিছু জিনিস যেগুলো প্রফেশনাল ফিল্ডের কাজগুলো আমি রেড মার্ক করে দিই, আমাকে ক্লাস নিতেই হবে, ক্লাসের টাইমটা আমার রেড মার্ক করা। বা ব্র্যাকের ক্লাস যখন আমি নিই, আমার যে সপ্তাহে 4 দিন যে ক্লাস নিতে হয়, এই 4 দিন ক্লাসের জন্য আমার ওইটার আলাদা কালার দেওয়া আছে। আমার গুগল ক্যালেন্ডারে সবগুলা লিস্টে ব্লু কালার বা গ্রিন কালার দিয়ে আলাদা মার্ক করা আছে, এগুলো আমার করাই লাগবে এবং এটা আলাদা ইম্পর্টেন্ট। বাকিগুলা নন ইম্পর্টেন্ট সেটা না, কিন্তু বাকিগুলা অ্যাডজাস্টেবল, বাকিগুলা শিফট হচ্ছে, এরকম কাজ করা যায়। অ্যাপার্ট ফ্রম পার্সোনাল ওয়ার্কের ওটা সবসময় টপ প্রায়োরিটি রাখতেই হয়, চেষ্টা করতে হয়, কতদূর পারি জানি না, বাট ওটা ট্রাই করতে হয়। প্রফেশনাল ওয়ার্ক গুলো আমি দেখছি এটা আমি গুগল ক্যালেন্ডারে অ্যাটলিস্ট লিখে রাখলে শিফট করতেছি, পারতেছি না, কিন্তু এটলিস্ট আমার মাথায় আছে যে হ্যাঁ এই কাজটা আমাকে কোনো এক সময় করতে হবে, আজকে করি, 1 মাস পরে করি, করতে হবে প্রফেশনাল কাজের জন্য। এইটা হচ্ছে হ্যাঁ, হিউজ, কারণ বেসিক্যালি কোনো মিটিং এ বা কোনো মিটিং এর মধ্যে হঠাৎ করে একটা আইডিয়া আসলো যেটা তুমি ওই মিটিং এ বলতে পারলা না, আমার সবচেয়ে কাজে লাগে ওইখানে। আমি ইউজুয়ালি একটা ট্রিক এপ্লাই করি, সেটা হচ্ছে আমি কমন নলেজ হিসেবে নিয়ে যেতে চাই। আমার যদি কোনো প্রপোজাল থাকে, আমি চাই আমি যে মিটিং এ কথাটা বলবো আমি বইলা ফেলবো, বলার পরে এটা বলবো যে এটা তাহলে মিটিং মিনিটস এ বা মিটিং এর নোটস এ কাইন্ডলি একটু ইনক্লুড করেন, তাহলে ওইটা আর আমার মনে রাখার মাথা ব্যথা না। সবার মাঝে আমি ভাগ করে দিলাম যে ভাই সবাই একটু ভাবেন এটা নিয়ে। আমি প্রপোজ করছি ঠিক, নাও ইটস এভরিওয়ানস। যেটা এটা না পারি, হয়তো টাইম শর্টেজ আছে, মিটিং এর আলোচনা অন্যদিকে চলে যাবে, মিটিং 4-5 ঘন্টা হয়ে যাবে, এই জন্য হয়তো বলতে পারি নাই, ওইটা আমি নেক্সট মিটিং এর জন্য সুন্দর করে জাস্ট টাইপ করে রেখে দিই, র্যান্ডম টাইপ করে রেখে দিই। এন্ড ওই যে বললাম যে এই ক্ষেত্রে এলএলএম হচ্ছে আনবিলিভেবল। আমি হয়তো 6 লাইন বা 7 লাইনের কোনো কিছু একটা টাইপ করছি, এটা আমি যদি এলএলএম কে দিই, 2টা ঘটনা করতে পারে। একটা, যদি আমি লগ ইন না করে দিই, মানে আমার আইডি থেকে যদি আমি চ্যাট জিপিটি কে না বলি, সে হচ্ছে একটা বেসিক আইডিয়া দিবে যেটাতে আমার কোনো স্পেশালিটি ওর মধ্যে নাই। রিফ্লেক্ট হবে না। মানে জাস্ট এ বেসিক আইডিয়া, আমি দেই Yes, তুমি yes. দেই দুনিয়ার যে কেউ দিক সেম জিনিস আসবে। তো এখন আমি তো ওইটা ইনপুট দিতে চাই না, আমি ইনপুট দিতে চাই উইথ মাই স্পেশালিটি, মাই ইন্টেন্ট, মাই এক্সপার্টাইজ, মাই এক্সপিরিয়েন্স এন্ড মাই ফিডব্যাক, আমার রিফ্লেকশন আমি দিতে চাই।
সো আমার যে আমি যে ChatGPT লগ ইন করে যেগুলাতে ইউজ করতেছি, অসংখ্য থ্রেড, সেগুলাতে বিভিন্ন কথাবার্তা হচ্ছে। ওইটা কিন্তু ChatGPT অলরেডি নিজে নিজেই ওটা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলে। মানে আমার হুম, লেখার টোন সেম হিয়ার। পর্যন্ত ChatGPT 100 না পারলেও ধরো ওই যে সেই 60-70% সে করে ফেলতেছে। আমি বাকিটা আমি কিন্তু ঠিক আছে স্টাইলে এডিট করি এরকম করে। এটাই হয় আচ্ছা, আরকি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি দাদা আপনাকে। খুবই ইন্টারেস্টিং হ্যাঁ, শিওর, জিনিস। শিওর। যেহেতু ChatGPT নিয়ে কথা বলতেছেন নলেজ ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে। আমি কিছুদিন আগে আমি নলেজ ম্যানেজমেন্ট নিয়ে অনেকদিন ধরেই ভিডিও বানাচ্ছি। সো আমার মাঝে, মাঝে মনে হয়েছে আমি এটা আর কন্টিনিউ করব না। তারপর হচ্ছে আমি ChatGPT র সাথে এমনি পার্সোনাল লেভেলে এমনি ডিসকাস করতেছি যে, "ওকে ফাইন, আমি তো এটা নিয়ে বানাচ্ছি। আমি মনে হচ্ছে আম মানে তোমার কি মনে হয় যে আ ফর এক্সাম্পল 90 ইয়ার্স ওল্ড আমি যদি 90 ইয়ার্স বা 80 ইয়ার্স ওল্ড হয়ে যাই, তখন আমি আসলে কোন, কোন জিনিসগুলা নিয়ে রিগ্রেট করব বা কোন, কোন জিনিসগুলা লিগেসি থাকবে বা কোন, কোন জিনিসগুলা নিয়ে আমার আসলে কন্টিনিউ করা উচিত? আমার কি হচ্ছে যে কি আম এই মোমেন্টে এত কিছু জাগল করা উচিত? আমি চাকরি করতেছি, আবার হচ্ছে এখানে ভিডিও বানাচ্ছি, নলেজ ম্যানেজমেন্ট নিয়ে অনেক লেখালেখি করতেছি। এটা কি করা উচিত নাকি করা উচিত না? তখন শুরুর যে লাইনটা ছিল ChatGPT র লাইনটা এরকম ছিল। "Legacy builds on depth." মানে লিটারালি আমার পুরা মাথাটা ঘুরে গেছে যে "Legacy builds on depth." তুমি যে এটা নিয়ে কাজ করতেছো, এটা নিয়ে যদি তুমি বেশি কাজ করো সেখান থেকে legacy-টা আসে। সবাই সব টপিক মুভ করে, সুইচ করে। ২ দিন পর, পর এটা করে, ওইটা করে, সেটা করে। সেখান থেকে কারো legacy ক্রিয়েট হয় না। সেখান থেকে আসলে কারো কোনো কিছু ক্রিয়েট হয় না। কেউ যদি কোনো একটা টপিকে, কোনো একটা সাবজেক্টে কনসিস্টেন্টলি কাজ করে, সেটা যদি ডেপথ এ যায়, সেখান থেকেই আসলে অ্যাকচুয়াল আউটকাম, অ্যাকচুয়াল রিকগনিশন বা অ্যাকচুয়াল স্যাটিসফ্যাকশন টা আসে। আ আ আ আমি আমি জাস্ট stumble হয়ে গেছি এই কথাটা শোনার পরে যে মানে এলএলএম আমার সবগুলা চ্যাট মানে আমি বলছি, "তুমি আমার সবগুলা চ্যাট প্রিভিয়াস চ্যাট ইউস করো।" করে এই যে এনালাইসিস টা আমাকে দিছে, এটা আমি জাস্ট অ্যামেজড। যে হ্যাঁ, এরকম একটা সে আমার পুরা সবগুলো ইনফরমেশনকে সিনথেসাইজ করে প্যাটার্নটা ধরে আমাকে সে একটা আনসার দিছে। এই জিনিসটা আমি খুবই সারপ্রাইজ হইছিলাম ঐদিন আরকি। এটা মানে এটা হচ্ছে অ্যামেজিং। আমি এড করি জাস্ট একটা জিনিস। সেটা হচ্ছে আ মানে পাওয়ারটা বোঝার জন্যে এগেইন মানে আওয়ার পয়েন্ট ইস রিফ্লেকশন। হুম, রিফ্লেকশন যে কত বড় কাজের জিনিস, ChatGPT এই কাজটা করতে পারবে কিনা? মানুষকে যেমন আমরা ভরসা করার জন্য ইন্টারভিউ করি না? বা একটা যেকোনো একটা কাজের জন্য আমি তো কাউকে একটা টাস্ক দিলে চেক করে দেখব। বাংলায় আমরা একটা কথা বলি যে বাজায় দেখা যে জিনিসটা আসলে কাজ করবে কিনা? ও আসলে পারবে কিনা? তো এই ChatGPT কেও মাঝে, মাঝে হচ্ছে বাজায় দেখতে হয়। ওই বাজায় দেখার একটা ওয়ে হচ্ছে তুমি যেটা বললা যে আমার সম্পর্কে এই কমেন্ট করো, এটা করো। আরেকটা ওয়ে হচ্ছে খুবই ডেঞ্জারাস। আ যেটা আমি এডুকেশন বা এগুলোর সাথেও ফিল করি। আরেকজনকে আমি মেনশন করব কিছুক্ষণ পরে। ওইটার ব্যাপারে রেফারেন্স দিব আরকি। তো শুরুরটা বলি সেটা হচ্ছে তুমি ChatGPT কে তোমাকে রোস্ট করতে বলতে পারো। তখন দেখো কি অবস্থা করে। এনালাইসিস যে কোন I ডেপথ এ tried, করছে I সেটা tried. তোমাকে বুঝায় মাথা খারাপ করে দিবে। তো ১ম বার আমি করতে বলছি। আমি সম্ভবত আমি এগেইন মানে কোট করে বলে দিতেছি যে, "আমি যেটা বলতেছি এই কাজ কেউ হচ্ছে সুস্থ মস্তিষ্কে করতে যাইও না। কারণ হচ্ছে এটা নিতে পারবা না। ChatGPT তোমাকে ডাক্তারের থেকেও মাঝে, মাঝে ভালো চিনে।" সো আমি ChatGPT কে একবার খেপায় দিছিলাম। রোস্ট করতে বলছি। ও আমাকে যা রোস্ট করছে I know all of them. I already know যে হ্যাঁ, এই জিনিসগুলাতে আমি এটা ওভার থিংকিং করি। আমি এটার ব্যাপারে বেশি মেটিকুলাস। এটার ব্যাপারে আমি কেয়ার করি নাই। I know ঠিক আছে। কিন্তু ওকে জাস্ট মজা করে বলছি যে, "এটা কোন রোস্ট হইলো? তুমি তো রোস্টই করতে পারো না। আরো ভালো করে রোস্ট করো।" এরপরের ২ দফায় আমাকে যা দিছে, ওটা মানে পুরোপুরি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এ পাঠায় দিছে। যে বেঁচে থেকে কি হবে এরকম অবস্থায় ঘটায় দিছে। সো এটা হার্ড। এটা নেওয়া সবসময় পসিবল না। I was in a ফান জোকিং মুড এজন্য এটা আমার কোন সমস্যা হয় নাই। আমি চেক করতে চাইতেছিলাম যে ও আসলে কত ডেপথ এ ঢুকতে পারে। এবং মানে জাস্ট তুমি একটা মানুষের সাথে ৫ বছর কথা বললে তুমি যেরকম তাকে নাড়ি নক্ষত্র চিনে ফেলবা, ঘটনা হচ্ছে ওরকম ঘটছে। সে ওরকম চিনে ফেলছে। এবং সে এটাই হচ্ছে আমার বিগ লেকচারে ডেটা। এটা খুবই ডেঞ্জারাস এটাই যে হচ্ছে সে বিগ ওটা ডেটার ইস্যু। হিউজ এটা প্যাটার্ন মানে ধরে ফেলে। ওই ইনফরমেশন আমার সব ফ্রেন্ডেরও জানার কথা না। আমি ওকে ডিরেক্টলি বলিও নাই। কিন্তু সে গেস করতেছে। এবং এই গেস গুলা নট জাস্ট এলেবেলে গেটস। এই গেসটা যথেষ্ট ক্লিয়ার কাট গেস। যে বলছে যে তুমি এরকম সিচুয়েশন এরকম করবা। বেসড অন ইউর ইন্টারেকশন। জাস্ট আমি টাইপ করতেছি, কথা বলতেছি।
এন্ড কেন রোস্ট করার কথা বললাম যে মানুষ যখন কাউকে মনে করো হার্ট করতে যায় বা গালি দিতে চায়, তখন মানুষ কিন্তু অনেক কিছু কানেকশন খুঁজে বের করে, যেটা মানুষ ভালো কথা বলার সময় খুঁজে বের করে না। তো ওইখানে তার সুপার পাওয়ার দেখা গেছে। চ্যাট জিপিটি তো মানে তোমার ভালগার ওয়ার্ড বা এগুলা ইউজুয়ালি ইউজ করতে পারবে না, ওদেরকে প্রহিবিটেড করে দেওয়া। কিন্তু এই রোস্ট করার সময় সে তার আসল রূপ দেখায় দেয়, আনবিলিভেবল আচ্ছা, লেভেলের। আচ্ছা। এটা কিন্তু পাওয়ার, এটা কিন্তু সবাই হ্যাঁ, করতে পারবে না। ইটস আমরা ট্রু, ওই ইটস ট্রু। যাকে রেফার আই এগ্রি করি। আহ চিনো, মানে আমাদের ইলেকট্রিক্যালের ইয়ে বেঙ্গলি ডট এআই, হ্যাঁ, আমাদের ইলেকট্রিক্যাল সুস্মিত, অনেকে আছে, ইলেকট্রিক্যাল বাইরেও আছে, সুস্মিত আছে, ইমতিয়াজ, প্রিয় সম্ভবত ইমতিয়াজ আছে, প্রিয়ম। তারপর তাসফিয়াত ভাইয়া আছে। আমি হয়তো সবার নাম মনে করতে পারতেছি না, বাট পুরা টিমের কথাই বলতেছি। ওরা একটা ক্যাম্পেইন করছিল যখন বেঙ্গলি ডট এআই নিয়ে কাজ করে আর কি। ওখানে হচ্ছে ক্যাম্পেইনটা ছিল হচ্ছে গালি কালেক্ট করা, বাংলা ভাষার বিভিন্ন যে কলোকুয়াল টার্মস আছে এটার গালি কালেক্ট করা। এখন এটা খুবই অ্যামেজিং, কারণ আমি বাংলা একটা কথা লিখলে চ্যাট জিপিটি ওটা বুঝতে পারবে, বাংলা আমার সাথে কনভারসেশন শুরু করবে। বাট আমি যদি একটা গালি দেই, আমি হচ্ছে খুলনার মানুষ, সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রেস্ট। বাঙালি যারা আছো তারা খুলনার মানুষ সম্পর্কে চিনো, খুলনা ভাষার স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে, এন্ড আমরা হয়তো ওইগুলা বলি না, ওই অনেকে সুশীলতা বলতে পারে, আমি নিজেও ওরকমই আর কি, আমি হয়তো বলবো না এখন। কিন্তু বোঝা যাচ্ছে যে ওই ওয়ার্ড গুলা যদি আমি বলা শুরু করি, কিছুক্ষণের মধ্যে চ্যাট জিপিটির ল্যাঙ্গুয়েজ বা এইগুলা অন্যরকম হয়ে যাবে। সে মাঝে মাঝে ডিফেন্সিভ মোডে চলে যাবে আমি যদি জাস্ট চ্যাট জিপিটি কে একটা দুইটা গালি দেওয়া শুরু করি। তো কোনো কোনো ক্ষেত্রে সে গালিটা বুঝবে না। গালি ডিটেক্ট করা বা ডিসরেসপেক্ট ডিটেক্ট করা এটা এত ইজি না। সার্কাজম ডিটেক্ট করা কিন্তু খুব বেশি ইজি ব্যাপার না। হুম, সার্কাজম, সার্কাস্টিক কোনো টেক্সট, কবিতা, গল্প, কোনো কিছুই লেখা ইজি না। আমরা কিন্তু এগুলো অনেক এনজয় করি। যেমন মুনির চৌধুরীর কবর রচনা, আমরা কবর একটা নাটক ছিল, তাই না? মুর্দা ফকির ছিল এখান থেকে। মুদ্দা ফকির। মানে ওই টাইম এত বেশি অপারেশন, পাকিস্তানিরা এই করতেছে ওই করতেছে, তার মধ্যে সে ওরকম জিনিস একটা লিখছে, এমন ভাবে লিখছে যে যেটা দেখে সবাই হাসবে, পাকিস্তানিদের গায়ে জ্বলবে, বাঙালিরা খুশি হবে, কিছু বাঙালিরা বলতে হচ্ছে পারবে না। ওইটা করবে, কিন্তু কিছু বলতে পারবে না। কিছু আমি বলতে তো পারবে বলি না। নাই, আমি লিগালি কারেক্ট, লিগালি কারেক্ট। ইলিগালি, হ্যাঁ, মানে সব চরিত্র কাল্পনিকের মতো অবস্থা। তো এইরকম জিনিস ক্রিয়েট করা কিন্তু ডেঞ্জারাস ঘটনা। এটা মানে এডুকেশনের কথা কেন বললাম, বেঙ্গলি ডট এর কথা তো বললাম টেকনোলজির পার্ট হিসেবে। টেকনোলজিতেও এটা কাজে লাগে, এটা অনেক বেশি ডাইভার্স ডাটা দেয়। এবং এটা যদি কেউ রিফ্লেক্ট করতে পারে যে আরে তুমি আমার গালি দিলা কেন, এটা যদি চ্যাট জিপিটি রিফ্লেক্ট করতে পারে, আর এভাবে গালি কেন দিছো, গালি যদি ক্রিয়েট করতে পারে, এটা কাইন্ড অফ সাইন অফ এ সুপার পাওয়ার। এটা নর্মাল গরু রচনা লেখার মতো জিনিসটা না। তো দ্যাটস ট্রু। আমি যেটা আই বলি, এগ্রি। এই যে ৪টা ফেজ বললাম, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর এরকম ৪টা ফেজ থাকে। তার লাস্ট ফেজে হচ্ছে অ্যাক্টিভ এক্সপ্লোরেশন। দিস ইজ দ্য হাইয়েস্ট ফেজ। এটা আবার রিপিট হইতে পারে, ঘুরতে পারে, ঘুরতে পারে, কিন্তু ওইটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম, যেখানে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে যে ফাইন্ড ইওর ওন আর্ট, মানে ফাইন্ড ইওর ওন পয়জন, এরকম একটা বলা হচ্ছে যে হ্যাঁ, তুমি একটা লাইনের কবিতা আমাকে মুখস্থ করাইতে পারো, আমি ১০০-তে ১০০ পাবো। কবিতার দাড়ি, কমা, সেমিকোলন, বানান সবকিছু আমি মুখস্থ করতে পারবো, ৮ লাইন খুবই ছোট করতে পারবো। তুমি হ্যাঁ, আমাকে ১০টা ৮ লাইনের কবিতা মুখস্থ করাইতে দাও, আমি নিশ্চিত ভাবে ব্লান্ডার করব। হ্যাঁ। আমি নিশ্চিত ভাবে সবগুলা মুখস্থ করতে পারবো না, এটা সত্য, মিশায় ফেলবো, এই কবিতার এটা দুই সত্য। লাইন ওখানে দিয়ে ফেলবো, দাড়ি কমা ভুলে ফেলবো, কারণ আমার মাথা আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবে। হিউম্যান ব্রেন যে জন্য, হিউম্যান ব্রেন আসলে এত স্টোর করার জন্য আমি উইদাউট একটা ইনফরমেশন এড আন্ডারস্ট্যান্ডিং। করব আপনার কথা শেষে আরকি। হ্যাঁ, ওকে। সো ওইটাতে আমি ওই জায়গাটা শেষ করি যে আমার পয়েন্টটা হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে তুমি হচ্ছে তাহলে একটা টপিক চয়েস করো, ধরো নলেজ ম্যানেজমেন্ট, আমরা এটা নিয়ে তো ডিসকাস করতেছি। তুমি নলেজ ম্যানেজমেন্ট নিয়ে ৮ লাইনের একটা কবিতা লিখবা, ইট ইজ নট ইজি। ইটস নট ইজি। ৮ লাইনের একটা প্যারাগ্রাফ লেখা যায়, ৮ লাইনের একটা রচনা চ্যাট জিপিটি লিখে দিতে পারবে। যখনই ওকে আমি কবিতা লিখতে বলবো, তখন কবিতাও লিখে ঠিকই দিবে, কিন্তু দেখে আমার মনে হবে যে আরে না, আমি লিখলে এইভাবে লিখতাম, আমি একটু সুন্দর করে ওয়ার্ডটা লিখতাম। তো ওইটাতে বোঝা যায় যে আমরা অ্যাসেসমেন্টে কোন জায়গাটা মিস করি। আমরা কিন্তু শিল্পকে মাঝে মাঝে দাম দিতে চাই না। আরে সত্য ছবি কথা। আঁকতেছে, আরে গান করতেছে, এটা কি হইলো? কিন্তু ইভেন ফর ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর একটা হাইয়ার ফর্ম অফ অ্যাপ্লিকেশন আছে মিউজিকে, আছে আর্টের মধ্যে, সবগুলোর মধ্যে ম্যাথমেটিক্স লুকায় আছে। তো যে হচ্ছে ওই ম্যাথমেটিক্স আইডিয়া থিওরেম জানলো, সূত্র মুখস্থ করলো বা না করলো, বাট সে আর্ট ক্রিয়েট করতে পারতেছে, এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমাদের এডুকেশন সিস্টেম অ্যাটলিস্ট বাংলাদেশে এই ফর্মটা নাই। এটা যারা এডুকেশন থিওরি নিয়ে পড়াশোনা করেন, এটা আমি তাদের কাছ থেকে শুনছি, তাদের কাছ থেকে শিখছি, লিটারালি দেখে শিখছি যে তারা এগুলা টেক্সট বইতে পড়ে। হায়ার ফর্ম অফ অ্যাসেসমেন্ট, হায়ার অর্ডার অ্যাসেসমেন্ট অনেক সময় বলা হয়, সেগুলো কিন্তু কাইন্ড অফ আর্টের কাছাকাছি। যে তুমি নিজের মতো একটা দৃশ্য আঁকো, গ্রামের দৃশ্য না, শহরের দৃশ্য না, তোমার বাসার দৃশ্য দরকার হইলে আঁকো, বা ইমাজিন করে আঁকো। ইমাজিনেশনটা কিন্তু অনেক বড় পার্ট। রিসার্চের একটা পূর্ব শর্ত হচ্ছে তোমাকে ইমাজিন করতে হবে,
দেন তুমি খাইটা-খুইটা দেখবা। মানে কাজ হয় কি হয় না। ইমাজিনেশন এর কাজ কিন্তু সবসময় ChatGPT ঠিক করে দেয় হ্যাঁ, না। কিছু ক্ষেত্রে করে, যেটা অনেক মানে মানুষের ওটা মাঝে মাঝে পছন্দ হয় না। মানে সাবজেক্টিভ ব্যাপার। আমার হয়, সাবজেক্ট তোমার হবে না, তোমার হবে আরেকজনের হবে না। সো আমি ওই জায়গাটায় দেখতে চাই যে ওই জায়গাটায় আমি আসলে ChatGPT কে অনেকবার ইউজ করছি। ইভেন ২০২৩ এ সম্ভবত একবার ChatGPT দিয়ে কবিতা লেখাইছিলাম। এজন্য ঝাড়িও খাইছিলাম। কারণ আ আমার তুমি চিনো আমাদের বুয়েট ইলেকট্রিক্যাল এর 07 ব্যাচের আমাদের ম্যাথ অলিম্পিয়াডে ছিলেন অভিক রায় দাদা আছেন। হ্যাঁ, হ্যাঁ, দাদা হ্যাঁ। হচ্ছে গণিত নিয়ে অনেক কাজ করেছেন। গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর ছিলেন। আ দাদা ফিজিক্সে এখন বোধহয় পিএইচডি করে ফেলেছেন যতদূর আমার হুম, মনে পড়ে। উনি এখন আ ফাইন্যান্স এ জব করে আমি যতটুকু জানি। উনি উনি আবার হচ্ছে সম্ভবত একবার সার্নেও গিয়েছিলেন আরকি। সার্নেও কিছুদিন নিয়েছিলেন। ড্রিম হুম, কাইন্ড অফ। হ্যাঁ, তো হ্যাঁ, উনি আচ্ছা। খুব আরেকটা ব্যাপার হচ্ছে উনি খুব ভালো মানে সাহিত্যানুরাগী এবং উনি খুব ভালো কবিতা লিখতে পারেন। আমি কবিতা লিখতে পারিনি। কবিতা আমি বুঝিও না। তো উনি খুব ভালো কবিতা লিখতে পারেন। মানে জীবনানন্দ দাশ বা এরকম যে কবিতা এরকম ছোঁয়া বা ছায়া যেটা বলা যায় এরা বা স্বরচিত এরকম অনেক কবিতা আছে এটা টোটালি উনার নিজের স্টাইল। ছাপ তো থাকবেই, নিজের স্টাইলও আছে। তো উনি সুন্দর একটা কবিতা লিখছিল। আমি পরের দিন ওটাকে রুইন করছি বেসিক্যালি। সরি ফর দ্যাট। ঝাড়িও দিছে উনি। আমি হচ্ছে ওইটা দেখে খুবই বেশি ইন্সপায়ার্ড হয়ে আমি বলছি যে, "ভাই আমি তো কবিতা লিখতে পারি না।" ChatGPT রে বলছি, "আমার একটু কবিতা লিখতে শিখাও তো।" তো আমাকে যা বলছে এগুলো আমি কিছু বুঝি নাই। যে কবিতার এগুলো আমার পড়াশোনা নাই। তো আমি করছি ঠিক আছে এত কিছু লাগবে না। তুমি আমাকে জীবনানন্দ দাশের মতো কবিতা লিখে দাও। এই ওয়ার্ড গুলো একটু ইউজ কইরো। ওকে সো হুম, যেটা বলতেছিলাম তো হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ChatGPT কে ওইটা বলছি যে জীবনানন্দ দাশের মতো একটা কবিতা লিখো। সো উই ইউজ সার্টেন ওয়ার্ড। সে ওয়ার্ড দিয়ে কবিতা লিখছে। ১ম প্রম্পট যেটা দিছি সেটাতে অ্যান্সার খুবই জঘন্য আসছে। মানে সে জীবনানন্দ দাশের কবিতা লিখছে কিন্তু সাধু ভাষার কাছাকাছি কিছু একটা লিখছে। জীবনানন্দ দাশ ওই ভাষায় ওইভাবে কবিতা লিখতো না। ওটা কাইন্ড অফ রবীন্দ্রনাথের আগের প্রি হ্যাঁ, রবীন্দ্রনাথ যুগে চলে। তারপরে তাকে আমার প্রম্পট দিয়ে শুধরানো লাগছে যে তুমি এই টাইমলাইনে লেখো বা এখনকার টাইমলাইনে কিছু একটা লেখো। তো বেশি মডার্ন কবিতা লিখে ফেলছে এরকম একটা অবস্থা। কিছু ওয়ার্ড ইউজ করছে। ধরো গ্যালাক্সি ওয়ার্ড ইউজ করছে। তো হ্যাঁ। যাই হোক আমি ওইটা করছিলাম। দিলে হচ্ছে অভিজ্ঞতা বোধহয় বলতেছিল, মজা করেই বলতেছিল যে ইসের থেকে যে এটা পড়ে বোঝা যাইতেছে যে এটা হচ্ছে মানুষ লেখে নাই। এটা ক্লিয়ার বোঝা যাইতেছে এটা মানুষ হয় নাই। তার মানে ওই জায়গাগুলাতে মানে আর্টের জায়গাগুলোতে এখনো ইয়ে হয় নাই। তারপরে যখন লাস্টে তুমি দেখলা ওই যে আ তোমার ডিপ মাইন্ড এর সিইওই প্রবাবলি ওই যে প্রোটিন সিনথেসিস নিয়ে কেমিস্ট্রিতে না নোবেল হুম, পাইলো? যে খুব হ্যাঁ, ইয়ে হইলো, মজা হইলো যে এরপরে কি লিটারেচারও পেয়ে যাবে কিনা? তখন আমি মজা করতেছিলাম যে আরেকটু হলে তো লিটারেচারে আমরা নোবেল পাওয়ার মতো কবিতা বানায় ফেলতে পারতাম। বাংলা কবিতা লিখে লিটারেচারে নোবেল পেয়ে ফেলতাম। রবীন্দ্রনাথ আর কি করছে? আমরাই করে ফেলতে পারবো এরকম একটা অবস্থা। বাট ইটস নট ইজি। ইটস নট ইজি মানে গীতাঞ্জলি যখন রবীন্দ্রনাথ ট্রান্সলেট করে ওইটা সাবমিট করছে এবং ইংলিশেই তো আসলে সেই জিনিসটা পড়ে সারা দুনিয়ার মানুষ জানলো। দেন তাকে নোবেল প্রাইজ দিচ্ছে, রাইট? সবাই তো বাংলা বুঝে আইসা নোবেল প্রাইজ দেয় নাই। কেউ হয়তো বাংলা জানতো, কেউ ট্রান্সলেট করতে পারতো ওভাবে। তো ওই জিনিসটা ইভেন ট্রান্সলেট করলেও যে সুইটনেস টা থাকতেছে, ওইটা আমি নরমালি বাংলায় লিখেও ChatGPT দিয়ে ওই কাছাকাছি কিন্তু আনতে পারতেছি না। কিছু একটা মিসিং থেকে যাচ্ছে। তো ওই কিছু হ্যাঁ, একটার কিছু একটা মিসিং পার্টটাকে থেকে কিন্তু যাচ্ছে। আসলে হিউম্যান। দ্যাট ইস দ্য হিউম্যান পার্ট। দ্যাট ইস দ্য আমি হিউম্যান পার্ট। আমি ওই সবসময় জিনিসটা খেয়াল হয়। করি হ্যাঁ। আমি সবসময় খেয়াল করি ও হচ্ছে না কিছু একটা লেখা যদি ওকে বলি, কারণ আমি তো খুব তাড়াতাড়ি লিখি, বানান ভুল হয়। হুম, হুম। ও পণ্ডিতামি করে ওটাকে ছোট করে ফেলে। তখন আমি জাস্ট কোয়েশ্চেন করি, তুমি তো ইমোশনটা লেখাটার মধ্যে ইমোশনটা একবারে রাখোই নাই লিটারালি। হ্যাঁ, যে আমি যে ছোট ইমোশন এড করছি, ওই ইমোশনটা একেবারেই নাই। এই জিনিসটা মিসিং। বলব যে কি মিসিং পিস বলব। যে যেকোনো হুম। কিছুতে ইমোশনটা একেবারে নাল হয়ে যায় কেন জানি। হচ্ছে ইয়ে করলে। এই জায়গাটায় হচ্ছে যে কি একটা মিসিং পিস আছে। এখানেই হয়তোবা হিউম্যান শাইন করবে ফিউচারে আমার কাছে মনে হয়। যে আই এখন থিংক প্রচুর আপনি আপনি দেখেন এখন প্রচুর হচ্ছে যে কি এআই জেনারেটেড কনটেন্ট থাকে। তারপর হচ্ছে যে কি এখন প্রচুর বুঝাও যায় না এআই জেনারেটেড কনটেন্ট। সবকিছু হচ্ছে এমনভাবে করে, ভিডিও কোয়ালিটি খারাপ করে। কিন্তু আম তারপরেও হচ্ছে যে কি দিন শেষে আমার কাছে যেটা মনে হয় হিউম্যান যেভাবে চিন্তা করে, আমরা যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে কানেক্ট করি, আমরা যেভাবে ভুল করি, হুম। এই জিনিসগুলোর একটা ভ্যালু থাকবে ইন ফিউচারে। যে মাঝে মাঝে হচ্ছে যে কি আমি অনেক সময় তাড়াতাড়ি করে পোস্ট দিলে ২-১ টা বানান ভুল হয়ে যায়। আমি হচ্ছে যে কি কেউ ইয়ে করলে আমি একটু ফান করে বলি, "আরে এখান থেকেই তো বোঝা যায় এটা মানুষ লিখছে, মেশিন লিখে নাই। একটু তো ভুল হবে।" হ্যাঁ, হ্যাঁ, এটা হয়। মানে আ আমি এখন দেখা যায় যে ছেড়ে দিছি আরকি যে কারণ
মানে ইটস নট এনিথিং টু সেলিব্রেট। মানে বানান ঠিক রাখা উচিত। আই এগ্রি। অবশ্যই বাট ঠিক রাখা উচিত। I agree বাট বাংলাতে যে অবস্থা, বাংলাতে আমাদের বাংলা একাডেমির বানান রীতি বা এগুলার বিভিন্ন রকম ইয়ের ফলে যে অবস্থা, যে আমি এখন আর মাথায় রাখতে পারি না যে কোনটা দিব। আমি সেম অনেকদিন হিয়ার। তো গণিত স্কুলের ওখানে কাজ করছি। গণিত স্কুলের পাতার ওই অংশটা আমাকে এডিট করতে হইতো আরকি। পড়াশোনা পাতার একটা অংশ ছিল। গণিত অলিম্পিয়াড ওইটা তত্ত্বাবধান করত। সো ওইখানে লেখার সময় মাঝে, মাঝে আমাকে হচ্ছে রীতিমতো হচ্ছে আ রেড অ্যালার্ট দেওয়া লাগতো বা ওয়ার্নিং দেওয়া লাগতো যে ম্যাথমেটিক্স এর কোন ওয়ার্ডে কোন কিছু প্রুফ চেক করে চেঞ্জ করতে যাবেন না। ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে রাইটার যেটা লিখছে, দরকার হলে রাইটারের সাথে আমি ডিরেক্ট ডিসকাস করব। ডিসকাস করে তার পারমিশন নিব যে এটা চেঞ্জ করলে কি তোমার লেখার উদ্দেশ্য বা ইনটেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি ইস ওয়ান থিং। সেটা আমরা ওয়ান চেক থিং। করতে পারব। যে এটা অ্যাকুরেট নাকি লেস অ্যাকুরেট। কিন্তু হয়তো রাইটার একটা কোনো কিছু ইনটেন্ড করতে যাচ্ছে যে একটা চমক দিতে চাইতেছে, একটা ম্যাজিক্যাল কিছু লিখতে চাইতেছে। ওইটা যদি বাই চান্স আগে পরে হয়ে যায় এডিটিং এর ফলে বা কোনো ওয়ার্ড চেঞ্জ হওয়ার ফলে ওই ইমোশনটা নাই হয়ে যায়। হবে থেকে হবেই। এই ২ টা জিনিসেও কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাইতে পারে। সাহিত্যে যেমন হয় হ্যাঁ, ম্যাথমেটিক্স এও হয়। ওটাও একটা আর্ট ফর্ম যখন তুমি মানুষের জন্য লিখতেছো, মানুষকে জানানোর জন্য লিখতেছো। সো টিচিং এর ক্ষেত্রেও ব্যাপারটা দেখো যে আমি একটা জিনিস জানি, আমি একটা মনে করো ডিফারেনশিয়েট করতে পারি। আমি ডিফারেনশিয়েট করে আসলাম। ব্যাস। তো ডিফারেনশিয়েশন কেন করে? ডিফারেনশিয়েশন করে লাভটা আসলে কি হয়? এটা যখন আমি স্টুডেন্টকে জানাতে যাব, তখন তো আমি টেক্সট বুক রিডিং পড়লে হবে না। যেটা না, আমরা অনেক সময় ফিল করি যে খুবই স্কলার একজন মানুষ, সেটা আমার টিচার হইতে পারে, তোমার টিচার হইতে পারে অথবা এনিওন এলস। তাকে টিচারই হইতে হবে এরকম না। খুবই স্কলার একজন মানুষ সে যখন বলতেছে, আমি বুঝতেছি যে হি ইজ সেইং সামথিং ইম্পোর্টেন্ট। হি অর শি ইজ সেইং সামথিং ইম্পোর্টেন্ট। এটা কারেক্ট জিনিস, তাও ঠিক আছে। কিন্তু আমি ঠিক মানে শুনে জুত করে উঠতে পারতেছি না। মানে আমার এটা ভাল লাগতেছে না আসলে। আমি জানি যে একটু ঠান্ডা মাথায় ধরো আ গোসল-টোসল কইরা আসা বা স্নান-টান কইরা আসা ঠান্ডা মাথায় বসলে আমি এটা ১ ঘন্টায় পারব। কিন্তু এখন আমার মাথায় ঠিক নাই। এখন আমি খুব কাজের প্রেশারে আছি। পড়া লাগবেই। আমি এটা পড়ে শেষ করতে পারতেছি না। ওই ডেলিভারিটা কিন্তু ম্যাটার করে। অথচ তুমি একজন মানে আর্টের কথা কেন বললাম? তোমার মন যখন খুব খারাপ, তখনও তুমি একটা কমেডি কিন্তু দেখলে হঠাৎ করে একটু হাইসা ফেলতে পারো। হ্যাঁ, ওইটা হচ্ছে সত্য কথা। হ্যাঁ, মানুষকে হাসানো, মানুষকে অ্যামিউজ করা, কানেক্ট এটা করা। ফ্রেন্ডস দেখে হয়। এটা মোটেও ফ্রেন্ডস দেখলে হয় ওরকম। একেকজনের একেকটাতে হয়। আমার যেমন 'বিগ ব্যাং থিওরি' দেখলে হয়। বিগ ব্যাং এনিটাইম, থিওরি দেখলে হয়। এনিটাইম I feel low, I এনিটাইম। go to সুপার, পেনি তারপরে হচ্ছে আ ইয়ে লিওনার্ড আছে। মানে হ্যাঁ, ওটা অ্যামেজিং আরকি ওদের। I know that মানে ওটা কি হইতেছে আমি জানি। ওটা যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছে, ফিজিক্সই করতেছে এটা হয়তো আমি টেক্সট বুকে পড়ছি অর পড়ি নাই। ডাজন্ট ম্যাটার। মানে ওরা প্রেজেন্ট ওইভাবে করে। এজন্য তাদের কিন্তু ফিজিসিস্ট হওয়া লাগে নাই। তারা কিন্তু ফিজিসিস্ট না। বাট ওরা অ্যাক্টিং টা ওইভাবে করতেছে। ইটস অ্যান আর্ট। তাহলে তুমি চিন্তা করো যে ওই আর্টটা আসলে আমরা যখন স্টুডেন্টদেরকে বলতে চাই, আমি টিচিং পার্সপেক্টিভ থেকে বলতেছি। আমরা চাই যে স্টুডেন্টরা ওরকম আর্ট ক্রিয়েট করতে পারুক। কারণ দুনিয়াটা আল্টিমেটলি আর্টের। আমরা বিজনেস এর কথা বলি, ইকোনমিক্স এর কথা বলি। সবকিছুই। বাট বেসিক্যালি আমি আর্টিস্টকে ভ্যালু করি। আর্টিস্টের এফোর্ট কে ভ্যালু করি, তার ভার্সেটাইলিটি কে ভ্যালু করি। সো আমরা ওই আর্টটা শিখাইতে চাই। বাট দ্যা ড্রব্যাক ইস আমরা আসলে আর্ট কেমনে শিখাইতে হয় এটা ভালো করে জানি না। কারণ আমি তো আর্টিস্ট না। আমি ধরো ছবি আঁকতে পারি না। সো আমি আসলে কখনোই কাউকে সেটা ম্যাথমেটিক্যাল গ্রাফ থিওরি হোক, যা কিছু হোক, ওইটা দিয়ে আর্ট কেমনে করে, এটা আমি হয়তো ভালো করে শিখাইতে পারব না। সো I have to collaborate. আমিও এই ChatGPT, নোট এই ৪-৫ টা জিনিস, কাগজ এগুলার কথা বললাম। এগুলো হচ্ছে প্রাণহীন জিনিস, তাই তো? কিন্তু এগুলো আসলে আমার কাছে লাইভলি। কারণ এই নোটের কিন্তু একটা ইয়ে আছে। ওই নোটের মধ্যে বিভিন্ন ভ্যালু তুমি আছে। একটা কালির আঁচড় টানতেছো, ওইটা কিন্তু তোমার কাছে এলাইভ জিনিস। ইন ইউর থট। ইন ইউর তো থট। হ্যাঁ, ইন ইউর থট তোমার একটা এলাইভ জিনিস। তুমি কানেক্ট করতেছো। নোটে এখানে লিখছিলাম, এখানে কাগজে কাটছিলাম। মানে উই ক্যান লিটারালি সি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের অনেক লেখায় সে কিন্তু যেগুলা কাটাকাটি করছে, এগুলার কাটাকাটি করতে ড্রইং বানায় ফেলছে। আর্ট বানায় ফেলছে। তার অনেক বইতে ওরকম ভাবেই প্রিন্টেড ভার্সন আছে। সো ওইটা আচ্ছা, হচ্ছে ব্যাপারটা। তখন কানেক্টেড ফিল করতেছো। এবং হয়তো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে লিখতেছে। সেইখানে কাটাকাটি করতে তালগাছের মতো এঁকেও ফেললো। কবিতার মাঝখানে। সেম জিনিস অথবা আনরিলেটেড জিনিস অথবা কাছাকাছি রিলেটেড জিনিস। এই জিনিসগুলো হচ্ছে আমি বলি যে ওইটা হচ্ছে নোটের প্রাণ। ChatGPT মাঝে, মাঝে এই প্রাণটা আসলেই খেয়ে ফেলে। মানে হ্যাঁ, তার খেয়ে লেখায় ফেলেন। কোন মিস্টেক থাকে না। তার লেখায় রং স্টেটমেন্ট থাকে না তা বলব না। কিন্তু সে থাকে মাঝে, হচ্ছে মাঝে। লজিক্যালি রং স্টেটমেন্ট দেওয়ার পরে মাঝে, মাঝে নিজেও কারেক্ট করে। দ্যাটস এ গুড থিং। দ্যাটস এ দ্যাটস এ গুড থিং। সাইন অফ ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি। কারণ নিজেকে কারেক্ট করা এত সহজ কাজ না। ওই বারবার রিফ্লেক্ট করতে নিজে কারেক্ট হইতে হয়। তাও হয়তো কারেক্ট আমরা হইতে পারি না সবসময়। সো ওইটা সে ট্রাই করে। দ্যাটস এ ভেরি গুড সাইন। মানে গুড বলব নাকি অ্যালার্মিং বলব সেটা আমি সিউর না। দিন দুনিয়া আগাইতেছে। টেকনোলজিতে এটা আমরা আরো আরো ইউজ অ্যাডভান্স। করে। সো রিইনফোর্সমেন্ট লার্নিং এর এটা জাদু বলব আমি।
এগুলা ইউজ করে। সো এইগুলা কিন্তু আমরা জানি। দ্যা পয়েন্ট ইস ChatGPT এমন কিছু কাজ করতে পারে যেটা মানুষ তার জীবদ্দশায় কানেক্ট করতে পারতেছে না। আমরা কিন্তু আস্তে, আস্তে টানেল ভিশন এর দিকে অলরেডি চলে গেছি। মানে আমি একটা ফিল্ডে স্পেশালাইজড মানে আমি আসলে অন্য ফিল্ডের সাথে কানেক্ট করতে পারতেছি না। হইতে পারে আমি যখন একজন মিউজিশিয়ানের সাথে কথা বলবো, প্রফেশনাল মিউজিশিয়ানের সাথে কথা বলবো, সে অনেক ক্যালকুলেশন করে। যে ক্যালকুলেশন গুলা আমার দেখে মনে হবে, আরে এটা তো আমার এটার সাথে কানেক্টেড। এটা তো আমার ম্যাথমেটিক্স এর এই কানেকশন। এটা তো কাউন্টই করতেছে। গানের তাল লয়ের যে হিসাবটা সেটা কাউন্টই করতেছে। আধঘন্ট কিছু করতেছে না। হ্যাঁ, হ্যাঁ, বাট হ্যাঁ। ওইখানে সে আর্টিস্টিক হিসাব করতেছে। আমি ১ আর ১ যোগ করে ২ বললে সেটা আর্টিস্টিক হচ্ছে না। সে যখন বলতেছে সা রে এরকম করে বলতেছে, ওইটা শুনলে মানুষ মানে ফিল করতেছে, মানুষের সাথে কানেক্ট করতে পারতেছে। সো যেটা হইছে যে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল হিস্টোরির ব্যাপার। আমরা হিস্টোরিকে হচ্ছে আসলে বাদ দেই। পড়ানোর সময় আমাদের টাইম থাকে না। সো আমরা হিস্টোরি বাদ দিয়ে ডিরেক্ট ডেফিনিশন এ চলে যাই। আমরা ইনডাকটিভ ওয়েতে বিল্ড আপ করি না। লার্নিং এর ক্ষেত্রে বা নলেজ ম্যানেজমেন্ট এর ক্ষেত্রেও আমার মনে হয় যে এই জিনিসটা একটা বড় অন্তরায়। যে আমি যদি না বুঝি যে ChatGPT দিয়ে কোন কাজটা আমি করাইলে কোন লেভেলে ChatGPT আমি ডিপ্লয় করব, তাইলে হচ্ছে দেখা যাবে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। হয় আমি বলব যে ChatGPT কিছুই করতে পারে না, যদি আমি বুঝি যে ও ভুলভাল করতেছে। আর না হইলে আমি ChatGPT ডিপেন্ডেন্ট হয়ে এমন সব কনটেন্ট ক্রিয়েট করব যেটা লিটারেলি হিউম্যানিটির উপর ডিজাস্টার আনতে পারে। মানে আমি সো জানবও না যে কোথায় ভুল হইতেছে। সো দ্যাট একটা মাইট বি একটা টু পয়েন্ট দিস। আমি বলি দাদা এখানে। ভালো আনসার পাওয়ার জন্য ভালো কোয়েশ্চেন করতে জানতে হয়। হ্যাঁ, তো কাইন্ড অফ ট্রু। কোয়েশ্চেন করে এটা করেই সে থেকে হ্যাঁ, শিখে এটা আরকি। কেন বললাম? মানে এটা আমার হচ্ছে যে কি অনেকদিন ধরে আমি তো নোট নেই। আমি তো rigorously নোট নেই বলা যায়। ইভেন আমি নিজের পার্সোনাল থটস গুলোও লিখে রাখি। কোন একটা ভিডিওতে কিছু একটা ইনফরমেটিভ পাইলে সেটাও লিখে রাখি। ChatGPT র কোন একটা জিনিস আমার ভাল লাগলে সেটাও আমি নোট করে রাখি। যাতে করে হুম, পরবর্তীতে আমি ডট গুলা কানেক্ট করতে পারি। যেটা আমাকে খুব হেল্প করে। Obsidian এ তো ডট কানেক্ট করা খুব ইজিয়ার। হুম, তো এটা করতে, করতে এক পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম যে ভালো কোয়েশ্চেন করতে পারাটা হচ্ছে যে কি এই যুগের এবং ইন ফিউচার এর সবচেয়ে বড় স্কিল হবে। আমি যেটা ফিল করি। যে আম মানে আমি সবসময় আমার মধ্যে এই জিনিসটা ল্যাকিংস দেখছি যে আমি কোয়েশ্চেন করতে গেলে ভাবি আমার মাথায় কোনো কোয়েশ্চেন আসে না। এটা মানে প্রত্যেকটা মানুষের তো নিজের সম্পর্কে একটা সেলফ অ্যাসেসমেন্ট আছেই। হুম, যেমন আমার সম্পর্কে আমার সেলফ অ্যাসেসমেন্ট টা অনেকটা এরকম যে আমি সবসময় নিজেকে এভাবে দেখি আমি ভালো ইঞ্জিনিয়ার সেটা আমি অ্যাকনলেজ করি। আমি এভারেজ রিসার্চার সেটাও আমি অ্যাকনলেজ করি। আমার কমিউনিকেশন এ গ্যাপ আছে সেটা আমি অ্যাকনলেজ করি। সেটার জন্য আমি আসলে ভিডিওগুলা বানাই। ইংরেজিতে ভিডিও বানাই। মাঝে, মাঝে ভুল করি হুম, এবং তাও ভালো আমার চ্যানেল পপুলার না। মানুষ না এজন্য আমাকে গালি দেয় না। তারপর হচ্ছে যে কি আমার কোয়েশ্চেন করা নিয়ে উইকনেস আছে সেটাও আমি অ্যাকনলেজ করি। যে এই জিনিসটা আমি কোয়েশ্চেন করতে পারি না বা অনেক সময় প্রচুর যেমন এপ্রিতে আমি যেখানে জব করি এখানে প্রত্যেকদিন হচ্ছে যে কি ইয়া হয়। আপনার হচ্ছে লাইভ ওয়েবকাস্ট হয়। ডিফারেন্ট টপিকে। ইঞ্জিনিয়ার মানে ডিস্ট্রিবিউটেড এনার্জি রিসোর্স রিলেটেড ডিফারেন্ট টপিকে। অনেকে অনেক কোয়েশ্চেন করে খুবই ইন ডেপথ। আমার ওই কোয়েশ্চেন গুলো আসে না। আমি তখন মনে করি এই কোয়েশ্চেনটা আমার আসলো না কেন? বা এই কোয়েশ্চেনটা তো আমিও করতে পারতাম। মানে এরকম কোয়েশ্চেন আমার মধ্যে আসে না কেন? এটা আমি সবসময় ফিল করি। এবং হুম, এলএলএম এর সাথে কথা বলতে গেলে আমার এই জিনিসটা সবসময় ল্যাকিংস মনে হয়। আমি আসলে ভালো আনসার পাচ্ছি না। কারণ হচ্ছে আমি আসলে ভালো কোয়েশ্চেন করতে পারতেছি না। একটা এক্সাম্পল দেই আপনাকে। ভাইব কোডিং করতে গেলে আমি সবসময় দেখছি এই ক্লড খুব ভালো করে। এভরি টাইম। হুম, ক্লড এর কোড যেটা জেনারেট করে ১ম বারই রান করবে। কিন্তু ওই ক্লডকে কিভাবে কোয়েশ্চেন করতেছে সেটার উপর কোডের কোয়ালিটি ডিপেন্ড করে। যেমন কিরকম? আমি যদি ১ম এ ওকে বলি যে হচ্ছে আমি এই প্রবলেমটা সলভ করতে পারতেছি করতে চাচ্ছি, তখন সে কি করে ক্লড একবারে আপনাকে বিশাল বড় একটা কোড দিয়ে দিবে যেটা আপনি কম্প্রিহেন্ডই করতে পারবেন না লিটারেলি। হুম, তো আমি পরে ফিগার আউট করলাম আসলে না। আমি এভাবে করলে সে যেটা দিচ্ছে সেটার উপর আমি টাইম নষ্ট করতেছি। ইউজফুল হচ্ছে না। তখন আমি তাকে ১ম লাইনে বলি, "ডু নট জেনারেট কোড। First let's discuss, synthesize, come to a conclusion, come to a common point. Then we will think হুম, about code." এটা হচ্ছে গুড ১ম মেটা কমেন্ট। হুম, তারপর তাকে আমি রিকোয়ারমেন্ট গুলা দিই। তখন সে আমাকে হচ্ছে অনেকগুলা দেয়। এটা তুমি এই ডিরেকশনে ১০ টা ডিরেকশনে সলভ করতে পারো। তখন বলি সব ডিরেকশনের প্রোস অ্যান্ড কনস গুলো আমাকে বলো। কোনটা আমাকে কোন ধরনের অ্যাডভান্টেজ দিবে, ডিসঅ্যাডভান্টেজ দিবে। সেটা ডিসকাস করি। ফাইনালি কনক্লুশন আসে ওকে ফাইন। এই জিনিসটা ডেভেলপ করতে আমি এই মডিউল এই মেথড এ সিলেক্ট করব। তখন আমরা একটা সলিউশন আসছি ওকে এই দিকে যাব। এরপরে আমি ওকে বলি, "ওকে ফাইন। নাও তুমি যে কোডটা জেনারেট করবা সেটা হইতে হবে মডিউলার কোড।
পাইথনে কোড জেনারেট করলে সেটা ক্লাস বেস কোড হবে, মডিউলার হবে, যাতে করে ওইটাকে আমি ডিপ্লয় করতে পারি, স্কেল আপ করতে পারি, এবং কোডগুলা ফাংশনগুলো ছোট ছোট হবে। ফাংশন ছোট হলে বুঝতে সুবিধা। তখন ওই যে কোডটা জেনারেট করে ওইটা কাইন্ড অফ হিউম্যান রিডেবল হয়। ওইটা কাইন্ড অফ হচ্ছে দিকে আমি দেখেই বুঝতে পারি কোথায় চেঞ্জ করতে হবে। সো এই কোশ্চেন, এই জিনিসটা এই জন্য বললাম যে এটা নিয়ে কোশ্চেন করতে করতে আমি এই জিনিসটা রিয়েলাইজ করছি, এআই যে হারে আগাচ্ছে সবচেয়ে বড় স্কিল হবে ভালো কোশ্চেন জিজ্ঞেস করতে পারাটা। সো অ্যাগ্রিড। অ্যান্ড আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে দু একটা জিনিস অ্যাড করব। এটা গণিত অলিম্পিয়াড রিলেটেড অ্যান্ড আমার টিচিং বা প্রফেশনাল এনগেজমেন্ট রিলেটেড, প্রত্যেকটাতে এই জিনিসটা আমি ফেস করছি। যে তুমি জানো যে গণিত অলিম্পিয়াডে একটা পর্ব থাকে, এটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। মানে মনে করো কায়কোবাদ স্যাররা আছেন, আমরা আছি, মনির স্যাররা আছেন, মানে বিভিন্ন স্কুলের টিচাররা আছেন, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির টিচাররা আছেন। তারা সবাই kind of হচ্ছে স্টেজে থাকেন এবং হচ্ছে ওইখানে বাচ্চারা প্রশ্ন করে। বাচ্চারা আমাদের প্রশ্ন করে, প্রশ্ন করলে আমাদের ওইটা অ্যান্সার দিতে হয়। তো আমার লাইফের আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে এ পাশে ছিলাম প্রতিযোগী হিসাবে, তখনও ওই কাছে আমি ভয়াবহ রকমের প্রশ্ন করতাম। আমি একই কোশ্চেন ৩ বার ৪ বারও করছি, ৩-৪ অলিম্পিয়াডে যে ন্যাশনাল রিজিওনাল ওখান থেকে। যতক্ষণ অ্যান্সার না পাইতেছি ততক্ষণ আমি ছাড়ি নাই। এবার আমি যখন হচ্ছে স্টেজে গেলাম, আমার যখন একাডেমিক কাউন্সিলর হিসেবে আমি যখন ওখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একবার কয়েকবার দাঁড়াতে হয়েছে আর কি, বা বসতে হয়েছে, তখন আমি ফিল করলাম যে আসলে এতগুলা প্রশ্নের উত্তর দেওয়া মানে টেন্স টু ইম্পসিবল। এটা হচ্ছে এক জিনিস, যে টাইমের ব্যাপার আছে, ঠিক আছে, আমরা কয়েকটা উত্তর দিলাম। এবং তখন আমি খেয়াল করলাম যে এই প্রশ্নগুলো তো আমারও ছিল, স্টুডেন্ট অবস্থায় ছিল, আমার থেকেও ভালো প্রশ্ন স্টুডেন্টরা করতেছে। জাস্ট বিকজ আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিছি যে তুমি যে কোনো কোশ্চেন করতে পারো, তোমার কেউ কিছু বলবে না। তো ইউজুয়ালি আমাদের দেশের এডুকেশন সিস্টেমে এই প্রশ্ন করার কালচারটা হচ্ছে ইন্সপায়ার নেই, করা হয় না। না হয় অ্যান্ড না। ধরো ওইটার এফেক্টে যেটা হয় যে আমি তো ছোটবেলা থেকে কিছু কোর ভ্যালুস নিয়ে বড় হই, তাই না? ছোটবেলা থেকে আমার কোর ভ্যালুস যদি হয় যে আশেপাশে কোনো অন্যায় হলেও আমি প্রশ্ন করব না, কোনো একটা অঙ্কে ভুল থাকলেও টিচার ভুল লিখছে আমি প্রশ্ন করব না, প্রশ্ন হ্যাঁ, করলে টিচার ঝাড় দিবে। এটা যদি আমার ছাড়বে। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং বোথ পজিটিভ এন্ড নেগেটিভ, আমাদের দেশের এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর এফেক্ট রিয়েল লাইফে পড়ছে, রিয়েল লাইফে তুমি এটা ঠেকাইতে পারবে না। তো সত্যি তোমার কথা। মাথার মধ্যে চলে আসবে, সাবকনশিয়াস মাইন্ডে চলে আসবে, কনসিয়াস না হইলেও, যে ঠিক আছে হইতেছে, আরেকজনের প্রতি আনফেয়ার জিনিস হইতেছে, হোয়াই শুড আই কোশ্চেন, হোয়াই শুড আই কেয়ার, আরেকজন যা হয়ে হোক, মরলে মরুক, আমার কি যায় আসে। মানে লিটারালি এই অবস্থায় আমরা চলে যাই মনে মনে। মুখে এটা ভদ্রতা করে বলি না, মুখে হয়তো সত্য বলি কথা। যে হ্যাঁ কেয়ার করতেছি, এখানে কি হচ্ছে। যেমন ধরো আজকে, আজকে তো নভেম্বর, আজকে কত ৯, আমি ডেট ভুলে নয়, গেছি আর কি, ৯ নয়। সম্ভবত, বাংলাদেশে নভেম্বর ৯। তো আজকে মানে একটা এক্সপিরিয়েন্স বলতে যে মনে পড়লো, আমরা যখন প্রাথমিক শিক্ষকদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ারিং করতাম এজ এ কনসালটেন্ট, যখন তাদের সাথে আমার দায়িত্ব ছিল তাদের সাথে ডিসকাস করা, তাদের এক্সপিরিয়েন্স শোনা, এবং কি কি প্রবলেম হতে পারে টিচিং এর সময়, কি কি ম্যাটেরিয়াল লেখা থাকলে, একটু ডকুমেন্টেড থাকলে, নলেজটা একটু গ্যাদার করা থাকলে তাদের সুবিধা হয় টিচার হিসেবে, এগুলা কালেক্ট করা, করে আমরা ক্রিয়েট করতাম, আমরা ম্যাটেরিয়াল ক্রিয়েট করতাম, ট্রেনিং ম্যানুয়ালটা ক্রিয়েট করতাম, যে হ্যাঁ, এইভাবে আপনি আগাবেন, এই জিনিসগুলা ছবিতে থাকলে ভালো হয়, সরাসরি ছবি নিয়ে টিচার ক্লাসে তখন দেখাইতে পারবে, টেক্সট বুকে না হলেও সাপোর্টিং ম্যাটেরিয়াল গুলা দেওয়া এরকম করে। তো ওইটা কিন্তু ওই সময় আমরা দেখছি যে যদি জাস্ট প্রথমে যে বলা হয় যে আমরা আপনাদেরকে ট্রেনিং দিতে আসছি, আমাদের দেশের বাচ্চাদের কথা বাদ দাও, টিচাররা, দে আর এক্সপিরিয়েন্স টিচার, লেটস সে 10 ইয়ার্স 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচার, তারা কেউ তোমাকে একটা কোশ্চেন করবে না যে তুমি নতুন একটা জিনিস দিতেছো, কেউ কোশ্চেনটা করবে না তাহলে আগের ওই জিনিসটা কি ভুল ছিল। একটা বেসিক কোশ্চেন, আমি যখন নতুন কিছুতে যাব, আমাকে এজ এ সিস্টেম ডিজাইনার আমাকে কনভিন্স করাইতে হবে আমার ইউজারকে যে আপনারা কি মনে করেন, আপনারা কি মনে করেন চেঞ্জটা দরকার আছে। আমার অডিয়েন্স যদি মনে না করে যে চেঞ্জ দরকার আছে, আমার জনগণ যদি মনে না করে যে চেঞ্জ দরকার আছে, আমি যতই ভালো জিনিস দিই না কেন, এটা তারা নিবে না। সো সত্য এখন কথা। এটা তারা করবে না, এটা তারা ফাইট ব্যাক করবে, এটা তারা রিজেক্ট করবে। কিন্তু রিজেক্ট করার আগে যদি আমি প্রশ্ন করার সুযোগটা দিই যে এই অবস্থা আছে, এখনকার এরকম আছে, এই জিনিস হয়, হুম, তাতে রেজাল্ট এরকম আসে, কোশ্চেন করেন যে কেন এই সিস্টেম হইলো। হুম, সো কোশ্চেন করেন যে কেন এই জিনিসটা হইলো, এই জিনিসটা কি আসলে এরকম হইলো। এইটা যদি শুধু সুযোগ দেওয়া যায়, আমরা যদি সেশনটা শুরু করি এইভাবে টিচারদের সাথে, আমরা পার্সোনালি ২ রকম ভাবে নিয়েও দেখছি কয়েকবার, যে জাস্ট বলি যে দেখেন আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসছি, আপনারা কোশ্চেন করেন, এখানের প্রত্যেকটা ওয়ার্ড কোশ্চেনেবল, আমরা যেটা দিতেছি এটা হচ্ছে একটা ড্রাফট, এটা পড়াবেন আপনারা,
তাহলে এটার উপর কোশ্চেন করার বা এটা ওন করার 100% দায় আপনাদের। আপনি যদি কোশ্চেন না করেন তাহলে আপনার কোশ্চেন না করার জন্য একটা ভুল জিনিস চলে যেতে পারে, যে হয়তো একটা বেটার জিনিস ছিল আপনার মাথায় আছে, হুম, আমাদের মাথায় আসে নাই। শেয়ার দ্যাট উইথ আস। তুমি ইমাজিন করতে পারবা না যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় আহ কত স্মার্ট টিচার আছে। মানে স্মার্ট কথাটা বলতেছি এই জন্যে যে টেকনোলজিক্যালি স্মার্ট, কেউ কেউ হয়তো টেকনোলজির ব্যাপারে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, বা হয়তো বয়সের কারণে, হয়তো পার্সোনাল অনীহার কারণে উনি করতেছেন না, কিন্তু উনি সেটা পোষায় দিতেছেন। ওনাকে তুমি নিয়ে একটা ক্লাসের মধ্যে দিলে উনি এমন একটা অ্যাক্টিভিটি করবে যেটাতে পুরা ক্লাসের সবাই এনগেজ হয়ে যাবে। দে আর ট্রেইন ফর দ্যাট। কেউ কেউ ট্রেনিং এর বাইরে যেও এক্সট্রা করে। আমি দেখেছি যে অনেকে, আমার অনেক টিচাররা, প্রাইমারি টিচাররা, তারা হচ্ছে মনে করো প্রায় 500-র মতো ক্লাস অনলাইনে নিছে। মাইন্ড ইট, আচ্ছা, এটা আমরা কেউ বলি নাই, এটা বাংলাদেশ গভর্নমেন্ট বলে নাই, এটা করোনার সময়। একটা হচ্ছে গভর্নমেন্ট তাদেরকে অর্ডার করছে যে আপনাদেরকে ক্লাস নিতে হবে, বিটিভিতে ক্লাস নিতে হবে, এটা ক্লাস নিতে হবে, তার এটা তারা করতেছে। এটার বাইরে নিজেরা তারা প্রায় 500 মতো ক্লাস নিছে। অ্যামেজিং। 496 ক্লাসের আমি হচ্ছে গেস্ট হিসেবে গেছিলাম, ওনারা আমাকে ইনভাইট করছিল, আর অনেককে ইনভাইট করছিল আমার কলিগদের। আমি ওনাদেরকে থ্যাংক ইউ দিতে গেছিলাম, বলছিলাম যে আমি একটা মজার জিনিস দেখাবো, 496 নাম্বারের একটা মজার ব্যাপার আছে, এটা আপনাদের দেখাবো। দেখাইতেছি বাচ্চাদের, কিন্তু টিচাররা ওইখানে এনগেজ হইতেছে। মানে তারা কিন্তু অলরেডি অ্যাচিভ করে ফেলছে। 496 ক্লাস ইজ নট এ জোক উইদাউট ইয়া। এনি গভর্নমেন্ট অর্ডার। ওই ক্লাস না নিলে তারা বেতন কম পাইতো না, ওই ক্লাস না নিলে তাদের কোনো সুযোগ সুবিধা কম দেওয়া হইতো না। অ্যাজ ইট ইজ হইতো, তারা নিজের উদ্যোগে এটা নিছে। করোনার সময় সবাই পারতেছে না, তাদের মনে হয়েছে যে এই জিনিসটা তারা আর একটু চর্চা করলে আর একটু বেটার হবে। এই ইন্সপিরেশন শুধু তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়ে দেওয়া গেছে, টাকা পয়সা খরচ হয় নাই। আমি সেশন অন্যভাবে নিতে পারতাম। আমার কলিগরা বা আমার সহকর্মী যারা ছিল বাংলাদেশ গভর্নমেন্টেরই, তারা চাকরি করছে। একই মানুষ সেশনটা যদি জাস্ট অন্যভাবে নিত, যে এইটা ম্যানুয়াল, এইভাবে পড়াইতে হবে, আপনি এইভাবে করবেন, আর কোনো কথা বলবেন না, তাইলে কিন্তু হুম। আমি ওই 500টা ক্লাস স্টুডেন্টের জন্য পাইতাম না। 500 ক্লাসে টিচারের স্টুডেন্টের এনগেজমেন্ট। হুম। আচ্ছা। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। দ্যাটস অ্যামেজিং আসলে। মানে এরকম কনসিস্টেন্সি ধরে রাখাটা খুবই কষ্ট আসলে। এন্ড বাংলাদেশের ইভেন গভর্নমেন্ট ওটা করতে পারে নাই। বাংলাদেশের গভর্নমেন্ট আসলে কনসিস্টেন্সিটা যেটা হয় যে তোমার একটা জিনিস আছে রিকগনিশন। মানে আমার টিচার, হুম, টিচার না। এটা আসলে আমি টিচার বলতেছি কারণ আমি ওই প্রফেশনের মানুষ। আমি কাজ করছি টিচারদের সাথে এডুকেশনে, ম্যাথমেটিক্স এডুকেশনে। আমি ওনাদেরটা জানি। আমি মোটামুটি নিশ্চিত যে আমরা তো ঢালাওভাবে অনেক সময় দোষারোপ করি। প্রত্যেকটা পেশায়, বাংলাদেশের প্রত্যেকটা পেশায় এট লিস্ট তুমি ধরো ১,০০০ না হইলেও ১০০ মানুষ পাবা যারা ওই সিস্টেমটা চেঞ্জ করে দিতে পারে। তারা এরকম ক্রেডিবিলিটি দেখাইছে। লাইফের কোনো একটা টাইমে তারা এটা করছে। কিন্তু কোনো রিকগনিশন পায় নাই। তাদেরকে এনকারেজ করা হয় নাই। তাদেরকে ইউটিলাইজ করতে পারে নাই। আমি এইটাকে বলি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের অপচয়। মানে সত্য কথা। এটা আমি একমত। বাংলাদেশ গভর্নমেন্টে যখন কাজ করছি, কাজ করার সময় মাঝে, মাঝে মজা করে বলতাম। অ্যান্ড এটা আমি পাবলিকও বলি, ইন পাবলিক। নো প্রবলেম। মানে গভর্নমেন্ট মানে হচ্ছে তার আমি ক্রিটিসিজম করতে পারবো। আমি জনগণ, আমার জন্য সরকার। সো আমি অলওয়েজ ক্রিটিসিজম করতে পারবো, অলওয়েজ প্রশ্ন করতে পারবো। ইফ আই এম রং, কারেক্ট মি, ডেভেলপ করো, সমস্যা নাই তো। সো বাংলাদেশ গভর্নমেন্ট যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে, এটার পরে তাদের আসলে ওই যে আমরা মাঝে, মাঝে বলি না, বালিশ কিনতে ৳১,০০০ এই করে, এগুলা করে। এগুলো হচ্ছে আমরা চোখে দেখি, দৃশ্যমান দুর্নীতি। এগুলা নিয়ে আমরা অনেক লাফালাফি করি। কিন্তু আমাদের যে ক্যাপাবল টিচার, যে টিচারদের কিছুটা ট্রেনিং দিলে, একটু উৎসাহ দিলে তারা অসাধ্য সাধন করতে পারে, তাদের যে আমরা উৎসাহটা দেই না, এটার কোনো মানে এটার ইভ্যালুয়েশন কোটি বিলিয়ন ছাড়া যাবে। এটা প্রত্যেক পেশায়। আমি আচ্ছা, টিচার বলে আমি গ্যারান্টি আমি দেই। একটা আমি এবং একটা লাইন এড করি দাদা। একটা লাইন এড করি, যেজন্য বললাম যে বলতে চাচ্ছিলাম। হুম, আজকে টিচারদের উপরে আবারও শাহবাগের ওখানে তারা বোধহয় ১০ম গ্রেড রিলেটেড কি একটা আন্দোলনে গিয়েছিলেন। আমি ওনাদের ওই ব্যাপারটা জানি না। প্রশাসনিক ব্যাপারে আমার নলেজ খুবই কম। মানে ওনাদের একটা দাবি ছিল। আজকে ওনাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, এইগুলা এইসব কি জানি হামলা হয়েছে। যতদূর আমি পড়ছি। আমি এখনো ভালো করে নিউজ দেখতে পারি নাই। গতকাল বোধহয় হয়েছে। এরকম অবস্থা। সো দ্যাটস হাউ উই ট্রিট আওয়ার টিচার্স, যাদেরকে আমরা বলি নেশন মেকার। সো তাদেরকে এভাবে ট্রিট করলে তারপরে আমি কখনোই এক্সপেক্ট করতে পারবো না যে আমার জেনারেশনের বাকি অংশ, যারা জুনিয়র সিটিজেন, তারা যে সিনিয়র সিটিজেন হিসেবে টিচারকে রেসপেক্ট করবে। রেসপেক্ট জিনিসটা এমনি এমনি আসে না। টিচারকেও রেসপেক্ট আর্ন করতে হয়, এন্ড বাকিদেরও রেসপেক্ট দিতে হয়। ওই যে হুম, কি জানি, বাদশাহ আলমগীরের একটা কবিতা আমরা পড়তাম না,
টিচারকে পা ধোয়ায় দিতেছে এরকম জিনিস এবং হ্যাঁ, কেউ হ্যাঁ। এটা পজিটিভ, কেউ এটা আবার নেগেটিভ করে যে টিচারের কেন এরকম করতে হবে। বাট কথাটা হচ্ছে ওইটা আউট অফ গ্র্যাটিটিউড। ওইটাতে কেউ জোর করে বলতেছে না যে, "ভাই হুম, তুমি টিচারের পা ধোয়ায় দাও।" সে আউট অফ গ্র্যাটিটিউড যাইতেছে। ২ টার মধ্যে পার্থক্য আছে। আমরা হুম। হচ্ছে এক্সট্রিম এন্ড এ চলে যাই। হয় কিছুই করব না, এক্সট্রিম। আর নয় করলে ওইদিকে চলে যাব। জিনিসটা এক্সট্রিম হওয়ার কথা না। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ হচ্ছে এরকম হওয়ার কথা। উল্টাটাও হইতে পারে। আমি আমার হ্যাঁ, স্টুডেন্টের জন্য কিছু একটা করতে পারি। সেটাও তো দোষের কোনো কিছু না। টিচার হয়ে আমি কেন করব? এভাবে চিন্তা করলে সেটাতেও সমস্যা আছে। সো ২ টাই হচ্ছে আমাদের ব্যালেন্স করতে হয়। গভর্নমেন্ট ব্যালেন্সিং ওকে। লাইন ইউজুয়ালি যায় না। I don't know আমার অ্যাডমিনিস্ট্রেশন বুঝি না আমি ভালো। সো হয়তো এটাতে কোনো কারোর মঙ্গল হয় কিনা আমি জানি না। লসই হয়। এজিটেটেড হয় সবাই। উত্তেজনা বাড়ে। এটাই হয়। আচ্ছা, এখানে আমি একটা লাইন এড করি দাদা। সত্যি কথা বলতে আমি যেটা ফিল করি আরকি, আমরা আসলে জাতি হিসেবে আমাদের গ্র্যাটিটিউড টা শিখানো হয় না। সব লেভেলেই। আমাদের কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ক্লিয়ার। ক্লিয়ার। আমাদের ফ্যামিলি লেভেলেও শিখানো হয় না। তারপর হচ্ছে স্কুল লেভেলেও শিখানো হয় না। কেন বলি? এখানে আসার পরেই ছোট, ছোট বাচ্চারাও খুব সুন্দর করে হচ্ছে যে কথা বলে, যে কোথাও দেখা হলে, "Hi, how are you doing? Thank you very much. Have a good day. হ্যাঁ, You are looking great." সো এই জিনিসগুলো না বাচ্চাদেরকে শিখানো হয়। কমপ্লিমেন্ট দেওয়া, কমপ্লিমেন্ট করা আরকি। কমপ্লিমেন্ট দেওয়া। ফ্যামিলিতে কেউ একজন কিছু করলো বা কোনো একটা খাবার ভালো হলো, ওরা খুব কমপ্লিমেন্ট দেয়। আম "মম এই খাবারটা খুব ভালো হইছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য গিফট। I love you." হুম, এই জিনিসগুলো না ফ্যামিলি লেভেলে খুব শিখানো হয়। প্র্যাকটিস করা হয়। একটা জিনিস হচ্ছে যে কি শিখানো, প্র্যাকটিস করা। হুম, আমাদের কালচারটা ওই জিনিসটা নাই সত্যি কথা বলতে। অ্যাপ্রিশিয়েট করা, হুম, তারপর হচ্ছে যে কি কৃতজ্ঞতা প্রকাশ করা, তারপর হচ্ছে কাউকে হচ্ছে যে কি কোনো একটা কাজে রিকগনিশন দেওয়া। সত্যি কথা বলতে আমরা জাতি হিসেবে এই কালচারটা আমি বলব যে কি ১০০ তে আমি 0 দিব। সত্যি কথা বলতে। কারণ এখানে আসার পরে এই যে সেম জিনিসটা এই যে ফ্যামিলিতে ধরেন আমাদের মারা অথবা বাবারা যে এত পরিশ্রম করতেছে আমাদেরকে এত ভালো, ভালো খাবার রান্না করে দিচ্ছে। আমরা কখনো থ্যাংক ইউ দিছি? কখনোই দেই নাই। নেভার। বা কখনো থ্যাংক ইউ দেওয়া তো দূরের কথা। আমরা বলিও না, "মা এটা ভালো হইছে" বা "এটা আমার খুব ভাল লাগছে, এটা খুব ভালো রান্না করছো, অ্যা তুমি অনেক কষ্ট করে" এগুলো তো আমরা কখনো বলি না। কারণ আমরা হচ্ছে যে কাইন্ড অফ যে প্যাট্রিয়টিক সোসাইটি তে বড় হইছি, আমরা কাইন্ড অফ জিনিসগুলো কখনো শিখি নাই বা ওভাবে ভ্যালু দেওয়াটা শিখি নাই। এই ইমপ্যাক্ট আমার কাছে মনে হয় এজ এ নেশন সব জায়গায় পড়ছে। হ্যাঁ, মানে সো পাওয়ার বেসিক্যালি পাওয়ার। মানে যেখানে পাওয়ার মনে করো আ মানে এটা সারা দুনিয়াতেই হয়তো ট্রু। আমরা হয়তো হইতে পারে ওটস সাফারার কিছু করার নেই। মানে খুবই বাজে কম্বিনেশন। বাট খেয়াল করে দেখো যে ওই যে আমি যে শুরুতে যে কথা বলতেছিলাম ওই কথায় আবারও ব্যাক করব। কেন আমাদের আর্ট শিখাইতে হবে? আমি তাকে ১০০ টা থিওরেম গাদি দিয়ে মুখস্থ করানোর থেকে আমি যদি তাকে ১০ টা থিওরেম শিখাই এবং ১০ টা থিওরেমের সাথে ডিরেক্ট অ্যাপ্লিকেশন শিখাই যে এইটা আমার আর্টে কোথায় লাগে, এটা আমার কালচারে কোথায় আছে, এটা তোমার বাসায় ঠিক করতে কোথায় লাগে এটা কেন আমাদের জন্য ইম্পোর্টেন্ট? না হলে আমি উঠতে বসতে মানুষকে ডিসরেসপেক্ট করব। I know 100 theorem, so what? আমি একটা হ্যাঁ, যুক্তি সেলাই করতে পারি না। সো আমি কিন্তু তাকে ডিমেন্ড করতেছি অলরেডি। ওই কাজগুলাতে সেম। আমরা এই কাজটা করতেছি। কারণ ওটার মধ্যে আমরা আর্ট খুঁজে পাই না। যে করে সে হুম। তো আর্ট খুঁজে পায়, সে রিদম খুঁজে পায়। আমি কেন এটা অ্যাপ্রিশিয়েট করব না? কারণ আমার স্কুলে কখনো শেখায় না। এটাই আরকি। ওকে, আমি তাইলে আরেকটা জিনিস এড করি এখানে। আমি এই জিনিসটা সবসময় ফিল করছি বুয়েটে থাকতে। আমি জানি না আপনি ফিল করছেন কিনা? হুম, প্রচুর থিওরি পড়ছি। প্রত্যেকটা থিওরি পড়ার আগে আমি এই জিনিসটা ফিল করতাম। এটা কেন পড়তেছি যদি এটা আমাকে বলতো আমার এটা ইন্টারেস্ট বেশি থাকতো। মোটিভেশনটা। যেমন যে স্টেট স্পেস ট্রান্সফরমেশন টা আমরা প্রচুর পড়ছি। হুম, আমার সবসময় মাথায় এই কোয়েশ্চেনটা থাকতো এটা কেন পড়তেছি? হোয়াই? আমি কেন ডিফারেনশিয়াল ইকুয়েশন কে এভাবে লিখব? এটা লিখে আমার সুবিধাটা কি? আমি কেন এত বড় একটা ম্যাথ করব? এই জিনিসটা এই ইঞ্জিনিয়ারিং পিএইচডি করতে এসে কন্ট্রোল সিস্টেমে কাজ করতে এসে এই পর্যায়ে আমি বুঝতে পারছি আচ্ছা এভাবে করলে কম্পিউটারে কম্পিউট করাটা ইজিয়ার হয়। আমি অনেক বড় একটা সিস্টেমের হচ্ছে যে কি আ কাইন্ড অফ হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ট্রানজিয়েন্ট সিমুলেশন মডেলটা বিল্ড আপ করতে পারবো হুম, সফটওয়্যারে। এই কারণে আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এই ফর্মে নিয়ে লিনিয়ার করে স্টেট স্পেস করতে হয়। হুম। কিন্তু এই সিম্পল জিনিসটা যদি আমাকে শুরুতে বলতো আমি স্টেট স্পেস ইকুয়েশনটা খুব ভালো করে শিখতাম না। যে বলতো, "আচ্ছা ঠিক আছে, তোমার মনে হচ্ছে যে এটা তোমার এখন কঠিন লাগবে। তোমার মনে হচ্ছে এটা তুমি শিখবা না। কিন্তু তুমি যখন কিছুদিন পরে একটা হায়ার স্টাডিজ করতে যাবা, তুমি যখন রিয়াল ওয়ার্লড এ কাজ করবা, সিমুলেশন সফটওয়্যার নিয়ে কাজ করবা, তখন দেখবা এটা দিয়ে বড়, বড় সফটওয়্যার বানাইছে। এটা দিয়ে MATLAB এর সিমুলিংক বানাইছে।" এই ছোট কথা যদি আমাকে বলতো, সত্যি কথা বলতে আমি আন্ডারগ্রেডে স্টেট স্পেস ইকুয়েশন খুব ভালো করে শিখতাম।
এটা এটা হচ্ছে তোমার বলতে পারো যে এটা যেমন একটা খুব মানে দারুণ এক্সাম্পল দিলা, মানে যেটা তুমি আসলেই এখন কাজ করতেছো এবং তুমি আসলেই বুঝছো যে এটা কাজে লাগে। আমি আমি কয়েকটা জিনিস বলি, আর্টের কথা তো বললাম, মানে আমরা যখন পড়তাম আমার নিজেরও কিন্তু মাঝে মাঝে মনে হইতো যে ডোন্ট থিঙ্ক যে আমরা আসলে এটার থেকে মুক্ত, আমরা সবাই কিন্তু এই সিস্টেমেরই মানুষ। So আমরা মাঝে মাঝে এরকম মনে করি, আমি ওইটা আমার ক্ষেত্রে বলতেছি। আহ, আমি মনে করতাম সোসিওলজি পড়ে আমার আসলে লাভ কি হবে, ঠিক আছে। তারপরে আমি অ্যাকাউন্টিং পড়তেছি, আমার ডিপার্টমেন্টে আইটি ছিল, এরকম আরো অনেক সাবজেক্ট ছিল, যে সাবজেক্ট গুলা জাস্ট বিকজ আমার ভালো লাগতেছে না। সো আমার ওই জন্য কিন্তু মনে হইতো যে আমার ভালো লাগতেছে না, তাহলে এটা পড়ে আমার কোনো লাভ নাই, মানে এটা পড়ে আমার নলেজ কোনো বাড়বেও না কমবেও না। এটা আমি হয় পারি অথবা পারি না, এগেইন মানে বাইনারি, এটা লাগবে অথবা লাগবে না। বাট আমাদেরকে এই জিনিসটা হাউ টু লার্ন এন্ড হোয়াই টু লার্ন, এই দুইটার কোনোটাই আসলে শেখানো হয় না। আমাদের যেটা শেখানো হয় সেটা হচ্ছে হোয়াট টু লার্ন। তো এই যে তিনটা হোয়াট টু হোয়াট লার্ন। কথা বললাম, যে এটা হোয়াট হোয়াই হাউ, এটা হচ্ছে ওই যে হাউ টু লার্ন এর কথা যেটা বলতেছি, হাউ টু লার্ন ব্যাপারটাকে একটা টার্মে যারা এডুকেশন নিয়ে গবেষণা করেন তারা ওইটা আরো ভালো বুঝেন আর কি, মেটাকগনিশন বলে আর কি। তো মেটাকগনিশন জিনিস হচ্ছে তুমি কি শিখতেছো সেটার আগে তুমি কিভাবে শিখবা সেটার একটা স্টাইল ফিক্স করো। তুমি কি কোন স্টাইল ফিক্স কর। শেখার অনেক ওয়ে আছে, সেই ওয়ে গুলোর মধ্যে তুমি কোনটা চুজ করবা এবং কোনটা তোমার জন্য সুটেবল। সবার জন্য একই লেকচার, একই থিওরেম, একই অ্যানিমেশন, একই ভিডিও সবার জন্য ভালো লাগে না। মানে দুনিয়ার সত্য কোনো কথা। টিচার আসলে গ্যারান্টি দিতে পারবে না যে 100 ভাগ স্টুডেন্ট একইভাবে লেকচার দিলে একইভাবে বুঝবে, এর মধ্যে কম বেশি থাকবেই। মানে 80% যদি আমি গ্যারান্টি করতে পারি তাইলে কিন্তু অনেক। অ্যান্ড আমি যে বলতেছি যে ওই সাবজেক্ট গুলার কথা, যে সাবজেক্ট গুলো এগুলো নিয়ে পড়াশোনা করে, তারা ম্যাথমেটিক্স ইউজ করছে, বাংলাদেশেও করছে, সারা দুনিয়াতে একই টেক্সট বই কি পড়ায়, এরকম সার্টেন রুল আছে। রুল অফ থাম্ব হইতে পারে, হয়তো অ্যাপ্রক্সিমেট নাম্বার হইতে পারে, যে আমার ক্লাসে যদি 70% স্টুডেন্ট ওইটা গ্রাস করতে না পারে, বাকি 30% করলেও আমার আসলে ওইটা সামহাও রিকাপ করাতে হবে। হয়তো হুবহু পুরা লেকচার আমি রিপিট করলাম না, বাট আমি কি পয়েন্ট গুলো আবার রিকাপ করলাম, ধরায় দিলাম, এটা করতে হবে। বাট এটার কোনো ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদের নাই। এটা হচ্ছে আমরা জাস্ট অনুমান করি। অ্যাজ এ টিচার আমি যদি অনুমান করি, আমি যদি স্টুডেন্টের রেসপন্স দেখে বুঝতে পারি যে হ্যাঁ ওরা বুঝতেছে না, আমি রিক্যাপ করব। বাট আমি যদি অনুমান করতে না পারি, আমি কিন্তু রিক্যাপ করব না, আমি নেক্সট টপিকসে চলে যাব। এন্ড গেস হোয়াট, নেক্সট টপিকসে আমি আমার আগের টপিকসটা ইউটিলাইজ করব। ধরে নিলাম যে ও বুঝছে, কিন্তু ও যদি না বুঝে তাহলে তো ও কিছুই করতে পারবে না। আমি কাউকে যদি হুম, সত্য অ্যালফাবেট কথা। না বুঝাইতে পারি, তাহলে আমি ওকে কবিতা লেখাবো, ও তো পড়তেই পারে না। ও ওয়ার্ডের হুম, পাশে ওয়ার্ড বসাইতেই পারে না, ও যত মনোযোগ দিয়েই ক্লাস করুক, ফুলফিল ট্রাই করুক 100% অ্যাটেনশন দিয়ে, তো পারবে না, পসিবল না তো। আমি তো পারবো না। আমাকে যদি এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, আমি এক্সাম্পলটা সবসময় ক্লাসে দিই, যে আমরা প্রথমে কি শিখবো, প্রথমে আমরা অ্যালফাবেট শিখবো, ম্যাথমেটিক্স এর অ্যালফাবেট শিখবো। ম্যাথমেটিক্সে কিভাবে লেখে, কোনটা লিখলে কি হয়, কোনটা লিখলে ঠিক হয় ভুল হয়, এগুলো আমরা জাস্ট এক্সপ্লোর করব। ছোটবেলায় হাতের লেখা শেখানোর মতো, হাতের লেখা শেখালে যেমন বাবা মা কাইটা দিত, বা হচ্ছে টিচার কাইটা দিত যে এভাবে লিখো না, এভাবে লিখলে মনে করো ত আর হচ্ছে তোমার অ একরকম মনে হয় তুমি যদি দাগটা না দাও, মানে দ্যাটস দ্য পারপাস, ঠিক আছে। অ এর উপরে, অ যে বর্ণটা আছে এর উপরে তুমি যদি মাত্রা না দাও তাহলে ওটা তর মতোই দেখতে হবে, নিচের দাগটা হুম, যদি না দাও। তা নাকি এটা কিন্তু বোঝা যাইতেছে না। এখন ওইটা হুম। আমাদের কিন্তু মাইরা পিটাই হলেও শিখাইতো সামহাউ। তো ওই প্রসেসটা তো হচ্ছে ঝামেলা, শিখানোরটা আননেসেসারি না, সবই শিখানোর দরকার আছে, কিন্তু শিখানোর প্রসেসটা বইলা দিলেই তো হয়। কেউ তো আর এত মানে ইয়ে না যে তোমার সমস্যা হবে তোমাকে বললো তারপরেও তুমি ওইদিকে যাবা, এটা তো তুমি করবা না, তাই না? ইউজুয়ালি তো মানুষ করে না। তো ওই বোঝানোর আচ্ছা। টাইমটা আমাদের থাকে না। তো ওইটা যখন থাকে না তখন আমরা হিস্টোরি মিস করি, তখন আমরা মোটিভেশন মিস করি, তখন আমরা কানেকশন হ্যাঁ। মিস করি। এবং একটা ওয়ার্ড আমাদের প্রায় সময় কোর্স আউটলাইনে থাকে, আমরা যখন বইটাও পড়ছি তখনও দেখছি, কিছুই বুঝি নাই, কোর্স আউটলাইন তো পড়েও দেখতাম না, জাস্ট টপিকসটা পড়ে দেখতাম যে কি কি আছে, দ্যাটস ইট। ওইটার উদ্দেশ্য কি এটা কোর্স আউটলাইনে লেখা আছে, কিন্তু স্টুডেন্ট হিসেবেও কিন্তু আমি পড়ে দেখি নাই। টিচার হবরে আমি দেখছি যে আরে এটা তো আমার রেসপন্সিবিলিটি, আমার কোর্স আউটলাইনে লেখা আছে যে স্টুডেন্টকে ভিজুয়ালাইজ করাইতে হবে, তাহলে ওইটা আমার করাইতেই হবে, টপিকস এর মধ্যে আলাদা লেখা থাক বা না থাক। সো ওইখানে লেখা থাকে অ্যাডাপটিভ। এখন অ্যাডাপটিভ লার্নিং এর কথা যখন বলা হয় যে এই কোর্সটা হবে অ্যাডাপটিভ, এই কোর্সের টপিক গুলো অ্যাডাপটিভ ওয়েতে শেখানো হবে। তো অ্যাডাপটিভ মিন্স তুমি আগে যদি না বুঝতে পারো, টিচার তোমাকে সঙ্গে সঙ্গে সবার সাথে নিয়েই আস্তে আস্তে আগানোর চেষ্টা করবে, নাহলে তুমি অ্যাডাপ্ট করবা কেমন, তুমি আগের জিনিসটা জানো না। সো কাইন্ড অফ আমি হচ্ছে গরু রচনা লিখতে চাই, আমি চাইনিজ বা জাপানিজ ল্যাঙ্গুয়েজে গরু রচনা লিখতে চাই, আমি এই দুইটা এক্সাম্পল দিলাম কারণ এটা আমি জানি না। আমি বাংলা আর ইংলিশ মোটামুটি লিখতে পারি, আর ম্যাথমেটিক্সে লিখতে পারবো, আঁকাইতে পারবো, গ্রাফ দিয়ে আঁকাইতে পারবো গরু। কিন্তু আমি কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে গরু লিখতে পারবো না, গরু রচনাও লিখতে পারবো না।
সো হোয়াট ডাজ দ্যাট মিন? অ্যাসেসমেন্ট আমাকে কি বলতেছে? আমি যদি একটা পরীক্ষা দেই, চাইনিজ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, আমি খাতা ফাঁকা রেখে আসবো। আমি পাবো অ্যান্সার 0। কিন্তু এই অ্যাসেসমেন্ট কি মিন করতেছে আমি গরু চিনি না? আমি কি গরু জীবনে দেখি নাই? অবশ্যই দেখছি। আমাকে গরু নিয়ে তুমি ১০০ লাইন লিখতে দাও, আমার ল্যাঙ্গুয়েজে আমি লিখতে পারি। আমি জাস্ট পারতেছি না বিকজ অফ আই ডোন্ট নো দ্য বেসিক অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আমি সেন্টেন্স লিখতে জানি না, আমি ওই অ্যালফাবেটও জানি না। সো ম্যাথমেটিক্সে আমাদের ব্যাপারটা এরকমই হয়। আমাদের দেশে এবং আরো অনেক দেশে এটা মোটামুটি প্রুভড একটা জিনিস যে নিউমেরেসি আর লিটারেসি এই ২ টা টার্ম গোস হ্যান্ড ইন হ্যান্ড। তুমি একটা ছাড়া আরেকটা পাইলে কোনো না কোনো সময় যেয়ে তুমি পস্তাবা। সেটা ক্লাস 10 এ হ্যাঁ, পস্তাইতে পারো, আ স্কুলে পস্তাইতে পারো, কলেজে পস্তাইতে পারো, ইউনিভার্সিটিতে পস্তাইতে পারো। ইভেন ইউনিভার্সিটি হয়তো পার হয়ে গেলা। তুমি পিএইচডি লাইফে যেয়ে বা প্রফেশনাল লাইফে যেয়ে তুমি পস্তাবা। কারণ একটা পর্যায়ে তুমি যতই পড়াশোনা করো, যা কিছু করো, তোমার জিনিসটা কিন্তু মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে। যে মানুষটা হ্যাঁ, তোমার ফিল্ডের না। এবং সে তো তার তো কোনো ঠেকা পড়ে নাই তোমার ফিল্ডের জার্গন সে মুখস্থ করে আসবে। কোনো ঠেকা পড়ে নাই। সত্য কথা। তারে তুমি বুঝাইতে পারলে মানে নাও ইটস বেসিক্যালি বিজনেস। আমি ম্যাথমেটিক্স এ ধরো পড়তে চাই, পিএইচডি করতে চাই, যেখানে করতে চাই। আমার প্রফেসর টাকাটা পাবে কই থেকে? আমার প্রফেসরকে কষ্ট কইরা ফান্ড জোগাড় করতে হয়। আমার প্রফেসর কি করে? প্রফেসরেরকে ইউনিভার্সিটি হয়তো ফান্ড দেয়। ইউনিভার্সিটি ফান্ডটা কেমনে জোগাড় করে? পাবলিক রে বোঝায় যে দেখো আমি একটা ইকুয়েশন বানাইতেছি। এই ইকুয়েশন যদি সলভ করা যায় বা এরকম একটা টেকনিক যদি আমি আবিষ্কার করতে পারি, আমরা যে মনে করো রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি এটার মধ্যে আমি অনেক এফিসিয়েন্সি 1% হলেও বাড়াইতে পারবো। এরকম জিনিস যখন অপটিমাইজেশন। নিতে পারি তখন আমাকে বলল আচ্ছা ঠিক আছে তোমাকে এই রিসার্চ করার জন্য দিলাম ফান্ড। আমি আমরা পিওর ম্যাথ, পিওর ফিজিক্স এইগুলা বলা পাগল হয়ে যাই। ঠিক আছে। বাট হাউ ওয়ার্ল্ড ওয়ার্কস? একটা মানুষ কেন পিওর ব্যাপারে নজর দিবে? হ্যাঁ, পিওর মিউজিক মিউজিক শুনতে মানুষ কিন্তু যায়। মিউজিশিয়ানরা কি ইয়ে করে? মিউজিশিয়ানরা কি হচ্ছে ওইটার ব্যাপারে এলিয়েনেট করে? যে আরে না, না এটা তোমরা শিখতে পারবা না। মিউজিক কেউ শিখতে চাইলে তো খুশি হবে। ঠিক আছে আসো গান শিখো সমস্যা কি আছে? কিন্তু আমরা ইউজুয়ালি অনেক ক্ষেত্রেই রিভার্স যে আমরা কাইন্ড অফ যে মনে করো তুমি পিওর ম্যাথমেটিক্স শিখতে চাও, তাহলে ১ম এ আমি হয়তো বইলা দিলাম যে এটা আসলে অনেক কঠিন এটা তোমার দিয়ে হবে না। তা এটাও পিওর। ওটার আগে আমি পিওর জানাচ্ছি। পিওর হার্ট বলতেছি শুনতে কত ভাল লাগতেছে। পিওর ম্যাথ শুনলে মানুষ ভয় পাবে। এখন এটার দোষ তো সত্য হচ্ছে কথা। তুমি মানুষকে সবসময় দিতে পারবা না। মানুষ তো চেষ্টা করতেছে। মানুষ একটা গান শুনতেছে, তোমার এই লেকচারটা, আমার এই লেকচারটা শুনতেছে না। কেন শুনতেছে না? আমি ডেলিভার করতে পারি নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটা যদি আমি টিচার হিসেবে মনে রাখতে পারি, তাইলে আমি স্টুডেন্টকে ডিমান্ড করতে পারবো যে আমি তোমার জন্য গান বানাইলাম, আমি তোমার জন্য কবিতা বানাইলাম, গল্প লিখে দিলাম, স্টোরি লিখলাম, অ্যাসাইনমেন্ট রেডি করলাম। এরপরেও তুমি বাবা পড়ো না কেন? এখন কিন্তু আমি স্টুডেন্টকে ডিমান্ড করতে পারবো। তার অ্যাটেনশন আমি ডিমান্ড করতে পারবো যে তুমি বলো তোমার কেমনে ভালো লাগবে, আসো ডিসকাস করো। সো ইফ দ্যাট ইজ দ্য প্রসেস তাহলে কিন্তু এটা একটু হইলেও সে ইন্সপায়ার্ড হইতে পারে। আমাদের ওইটুকুই দরকার। আমরা যে বলি না যে ইউনিভার্সিটি আমাদেরকে জাস্ট হচ্ছে একটা বিগার রোলের জন্য রেডি করে, এটা করে। তাহলে ইউনিভার্সিটি যদি আমাকে বিগার রোলের জন্য রেডি করবে, শিখতে যদি আমার পরে যেই হয়, তাহলে মানুষ তো বিভিন্ন এই যে ইনফ্লুয়েন্সার বলো এই বলো তারা তো এইগুলা হুম, প্রশ্ন রাখবেই। তাহলে তুমি ইউনিভার্সিটিতে পড়ে টাইম ওয়েস্ট কেন করবা? সেটাই সত্য তুমি কথা। শোনো শিখে নাও। সিইওরা তো ওভাবে বলবেই, সিইওরা তো ওভাবেই বলবে। ইউ ক্যান ডিনাই ইট, ইউ ক্যান ডিনাই ইট। সিওরও যদি দেখে একটা সিও, সে দেখলো যে সে ৪ বছর পরে গ্রাজুয়েট করে একজনকে চাকরিতে নিল, সে হচ্ছে একটা কমিউনিকেশন করতে পারতেছে না। আমি জানি অ্যাজ এ একাডেমিশিয়ান, অ্যাজ এ টিচার আমি জানি যে আমার স্টুডেন্ট পারে, কিন্তু আমার স্টুডেন্ট আরেকজনকে বুঝাইতে পারলো না। তাইলে দোষটা তো আমার হয়ে গেল। আমি তো বলতে পারবো না যে না আসলে আমার স্টুডেন্ট পারে তোমরা বুঝতেছো না। এটা বললে বলবে ঠিক আছে বাবা তোমার স্টুডেন্ট আমার দরকার নেই, যে বুঝাইতে পারে ওরে আমি নিতেছি, খেলা শেষ। তো ওই জায়গায় আমাদের ওই কেয়ারফুলটা থাকতে হবে যে আমরা ওই কেয়ারফুলনেসটা রাখি যে আমরা তাদেরকে যদি একটু 10% ও মোটিভেট করতে পারি যে হ্যাঁ এটার সাথে কানেকশন আছে, তুমি এখন বুঝতেছো না, তুমি একটা প্রফেশনাল মিউজিশিয়ানের সাথে বসো। আমি মাঝে মাঝে ইনভাইট করি, আমার একটা কোর্স আছে, ইলেকটিভ একটা কোর্স কম্বিনেটরিক্স এ। ওই কোর্সে আমি হ্যাঁ, ক্লাবের মেম্বারদের ইনভাইট করছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি। যে স্টুডেন্টদের আমি সরাসরি এটাই বলছি, দেখো আমি হচ্ছে বায়াস্ট মানুষ, আমি তোমাদের পড়াই অঙ্ক, অঙ্কের স্যার, তো আমি তো বলবোই যে অঙ্ক দুনিয়ার সবকিছুতে কাজে লাগে। তুমি যে জিগাইলা চেস মাস্টারে, সে বলল না আরে এসব কিছু না, অঙ্ক টঙ্ক এগুলা কিছু লাগে না, এমনি খেললেই হয়, আমার কাছে আসো। সে যদি এটা বলে তাহলে তুমি বিশ্বাস করবা কার কথা? তোমার তো বিশ্বাস করতে হবে চেস মাস্টারের কথা, কারণ সে ওখানে প্রফেশনাল। সো আমি তাদের ইনভাইট করি, ব্র্যাক চেস ক্লাবের মেম্বারদের ইনভাইট করছি। মিউজিকের একজন খুব সুন্দর গান গায় আমার একজন কলিগ আছে, রিফাত হাসান রুবেল,
ও ছোটবেলা থেকে গান নাচ ২ টাই শিখে। তো আমি ওকে ইনভাইট করছিলাম আরকি ফর দ্যা ফার্স্ট টাইম যে, তুমি এসে বলো যে তুমি যখন ম্যাথ টিচিং করো, তুমি যখন মিউজিক করো, গান গাও, তুমি যখন নাচো, আবার তুমি যখন খেলাধুলা করো, হোয়াটস দ্য রিলেশন? এগুলোর মধ্যে কি ইন্টারকানেকশন আছে নাকি নাই? আমি কিছু বলব না। আমি কোন ইনফ্লুয়েন্স করব না, তুমি বলো। এরকম করে আমি ভিন্ন ইয়ে থেকে জিজ্ঞেস করছি যে, তোমরা শোনো। এটা একটা সেমিনার আমি অ্যাসেসমেন্ট পার্ট হিসেবে নিচ্ছি। এখন এইটা সবাই কিন্তু পছন্দ করবেই সেটা কিন্তু না। এটা বাংলাদেশের রেয়ার। এবং এইটার থেকে অ্যাসেসমেন্ট কিভাবে হচ্ছে সেটা বুঝাইতে গেলেও অনেক কষ্ট হয়। ওই যে বললাম এটা হচ্ছে হায়ার অর্ডার। অ্যান্ড অ্যামেজিংলি ওইখানে চেস মাস্টারদের এগেইনস্ট এ কেউ কিন্তু সলভ করতে পারে নাই। একটা রেয়ার পাজল আছে। মানে আ ইভেন সেটা যারা প্রফেশনালি চেস খেলে তারাও টাইম প্রেশার এ পড়লে মিস করতে পারে। আমার সাথে কোনো একজন অলরেডি করছে। তো আমি ওকে বলছি যে, "আই এম সরি, এটা আসলে ফেয়ার হইল না। মানে তোমার সাথে আমার গেমটা ফেয়ার না। কারণ আমি এই টপিকসটা ক্লাসে পড়াইছি, লেকচার দিছি। এই টপিকস আমার স্টুডেন্ট পারফর্ম করছে। এখন আমি খেলতে বসছি। সো এটাতে তুমি চেস প্রফেশনাল হইলেও এটাতে তুমি আমাকে বিট করতে পারবা না। যে আই নো যে এটা হচ্ছে তুমি আমাকে ২০ মিনিট টাইম পাইলে হারাইতে পারতা। কিন্তু ৫ মিনিটে তুমি এটা হারাইতে পারবা না।" এটা সিম্পল ম্যাথমেটিক্স আরকি। যে আমি এমন জায়গায় যেয়ে বসে থাকবো যে তুমি ৫ মিনিটে বা ১০ মিনিটে আমাকে হারাইতে পারবা না। সো দ্যাট প্রিটি সিম্পল। আ আমি হচ্ছে মনে করো দাবা খেলায় ব্লাক, কালো গুটি আমার। আমার একটা রাজা আছে আর কিছুই নাই। আর অপোনেন্ট আচ্ছা, সাইড থেকে যেহেতু কালারও ম্যাচ করছে। তুমি যেহেতু সাদা টি-শার্ট পরে আছো, আমি কালো পরে আছি। নীলের কাছাকাছি কালো আরকি ধরে নিলাম। সো আমার কাছে শুধু একটা রাজা আছে। তোমার কাছে একটা রাজা আছে, একটা হাতি আছে মানে বিশপ যেটা, আরেকটা নাইট বা ঘোড়া আছে। তোমাকে চাল দেয়া হইলো। তুমি আমাকে চেকমেট করতে পারবা কিনা? ম্যাথমেটিক্স বাই থিওরি যখন বলে চেস প্লেয়াররা বাই থিওরি বলে মানে ওইটা ইনডিরেক্টলি বলে বাই ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্যালি ট্রু যে এইটা হচ্ছে সাদা জিতবে। কালোর যদি কিছু না থাকে, সাদার যদি একটা নাইট আর একটা বিশপ, হাতি আর একটা ঘোড়া থাকে, আহ তাইলে সাদা আসলে জিতবে। কিন্তু কোশ্চেন হচ্ছে আচ্ছা, জিতবো ক্লেইম করলেই ম্যাথমেটিক্যালি তুমি আসলে প্রমাণ যতক্ষণ না করতেছো যে কেমনে জিতবা, দেখাও, রাস্তা দেখাও। ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু এটা অন বোর্ড করতে পারবে না। ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। কিছু না করতে পারলে, চেকমেট না করতে পারলে কিন্তু খেলা ড্র হয়ে যাবে। তুমিও আমরা আচ্ছা, চেকমেট করতে পারলাম না, আমিও করতে পারলাম না। তাইলে তোমার যত বেশি জিনিস থাকুক, খেলা কিন্তু ড্র হয়ে যাবে। এইটা দেখা যায় মোস্ট কেসে টাইম শেষ হয়ে যায়, এগুলা হয়ে যায়, ড্র হয়ে যায়। তো আমার স্টুডেন্টরা এটা সলভ করতে পারে নাই। কিন্তু ওরা ড্র লাইন পর্যন্ত পুরাপুরি চলে গেছে। লাস্ট পয়েন্ট পর্যন্ত ট্রাই করে গেছে। তো ওইটা হচ্ছে আচ্ছা, কাইন্ড অফ একটা তারা যে পারে নাই, এইটা হচ্ছে লার্নিং। সো লার্নিং টা এটা ছিল না যে তুমি সলভ করলে ১০০ পয়েন্ট পাইলা। এটা সো টাফ, এটা ভেরি টাফ। ওরা কিছু সহজ প্রবলেম সলভ করে ফেলছে খুব তাড়াতাড়ি। বিকজ ওরা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করছে। ধরো পিস ভ্যালু একটা ৫, একটা ১০, একটা ৯ হলে টোটাল কত হবে? কয়টা ঘোড়া বসানো যায়, কয়টা মন্ত্রী বসানো যায় একটা চেস বোর্ডে 8 ক্রস 8 এগুলো তারা হুম, সহজে করতে পারছে। কারণ ক্লাসে ডিসকাশন হইছে। সো দ্যা কি পয়েন্ট ইস এইটা নট প্রবলেম টু দেম। এটা তাদের কাছে মেয়ার এক্সারসাইজ। দ্যা সেইম থিং হ্যাপেন্স ফর চেস মাস্টার। যে জিনিসটা আমরা ইভেন ম্যাথমেটিক্স পড়াইতে যেয়েও অনেক কষ্ট কইরা প্রুফ করি, এটা হয়তো চেস মাস্টার নিজে এতবার খেলছে যে সে ওইটা জানে কেমনে জিততে হয়। আমাদের ক্যালকুলেশন, আচ্ছা। ম্যাথমেটিক্যাল হিসাব-নিকাশ, প্রোগ্রাম লেখা এগুলা কিছুই তার কাছে লাগতেছে না। ইন ভিন্ন ইনটিউশন চলে আসছে তার। ইনটিউশন চলে আসছে। সো আমি ইনটিউশন চলে আসছে। ইনটিউশনকে বিট করতে পারব না। ইনটিউশন বিল্ড করা এত সহজ জিনিস না। আমার একটু আগেই আপনার এক্সপেরিয়েন্স। সাথে কথা হচ্ছিল যে এক্সপেরিয়েন্স দিয়ে ওই যে বললাম যে এক্সপেরিয়েন্স থেকে ইনটিউশন আসবে। কিভাবে আসবে? আমি যদি এক্সপেরিয়েন্স থেকে রিফ্লেকশন নেই, তাইলে হুম, আসবে ইনটিউশন। কিন্তু আমি যদি একই কাজ বারবার করতে থাকি, ওটার বাইরে কিছু গেলে আমি ওই এক থিওরেম এর মধ্যে টানেল ভিশনে ঢুকে যাইতে পারি। যে আমি ওই থিওরেম এর বাইরে কিছু পারতেছি না। তাইলে তো হইল না। তাইলে তো আমার আসলে আমি বলতে পারব না যে ১০ বছর পড়ায়ও আমি আসলে টিচিং ইনটিউশন বিল্ড করছি। আমি করি নাই। আমি ১০ বছর একই জিনিস পড়াইছি। ডাজন্ট হুম, ম্যাটার। মানে আমি যত ভালো টিচারই হই, যত রিসোর্সই বানাই, যা কিছু করি। কিন্তু আমার টিচিং স্টাইল যদি ওভার দ্যা সেমিস্টার একটু হইলেও ইমপ্রুভ না করে, তাইলে আসলে আমার ওই ইনটিউশন বাড়তেছে না। আমার জাস্ট সত্য এক্সপেরিয়েন্স কথা। বাড়তেছে। নামের পাশে যোগ হচ্ছে যে আমি আগে ১ সেমিস্টার পড়াইছিলাম, এখন ৪ সেমিস্টার পড়াইছি। দ্যাটস ইট। সো অ্যাজ এ টিচার ওইভাবে হচ্ছে গো থ্রু করতে হবে, আস্তে, আস্তে রিফ্লেক্ট করতে হবে। কারণ কেউ পারফেক্ট না। মানে কোন টিচিং টেকনিকই 100% পারফেক্ট কেউ ক্লেইম করতে পারবে না। এটা আপডেট করতেই হবে, অ্যাডজাস্ট করতেই হবে। বাট অবশ্যই ওই ChatGPT র কথায় আবার ব্যাক করি যে ChatGPT যেমন আমার একটা স্টাইল বুইঝা গেছে। আমি ChatGPT কে যদি বলিও যে, "ভাই তুমি আমার স্টাইলে লিখো না। তুমি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্টাইলে লেখো। তুমি হচ্ছে মামদানি স্টাইলে লেখো। এর স্টাইলে স্পিচ দাও।" ও কিন্তু ওই স্টাইলে হাবিজাবি একটা দিবে। কারণ ও এখনো আছে আমার মনের মধ্যে আছে কাইন্ড অফ। হ্যাঁ, সত্য কথা। এটা এত সোজা না যে তুমি একটা স্টাইল ফালায় দিবা।
সো যখন টিচার ট্রেনিং বা এই জিনিসগুলা বা টিচার ট্রেনিং বাদ দাও, যেকোনো একটা মানুষের সাথে যখন আমরা কথা বলে কোনো কিছু চেঞ্জ করতে চাই, তো তখন একটা অ্যাপ্রোচ হইতে পারে যে আ ডিসকাস করা। জাস্ট ডিসকাশন। এই ডিসকাশন থেকে নট ডিবেট। এটা ডিসকাশন করলাম, ভিতরে ডিবেট হইতে পারে। আউটকাম যেন হুম, হয় আমরা ২ জনেই উপকৃত হইতেছি। ২ জনেই কিছু নোট নিলাম, এগ্রি করলাম, ডিসএগ্রি করলাম। আবার একদিন আড্ডা দিলাম। এইটা যদি এনশিওর করা যায় অ্যান্ড এটা যদি অ্যাসেসমেন্ট এর পার্ট হিসেবে এনশিওর করা যায়, তাইলে এটা খুব ভালো হয়। আ আমি একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম ডিবেট হিসেবে। ওটা খুবই মজা হইছিল। আচ্ছা, আমি ইচ্ছা করে ওখানে রেফারির ভূমিকায় ছিলাম যে আমি কোন কমেন্ট করব না। আ খুবই ইজি একটা কোয়েশ্চেন। ধরো 0.999 চলতেই আছে। মানে এটা একটা ইনফাইনাইট ডেসিমাল। এই ডেসিমাল ইনফাইনাইট। কোন শেষ নাই। ডিবেটটা হচ্ছে এটা কি ১ এর থেকে ছোট হবে এর ভ্যালুটা? নাকি ১ এর সমান হবে? নাকি ১ এর থেকে বড় হবে? এখন এটা হচ্ছে তখন ব্যাপারটা হইলো যে ওইটা নিয়ে ক্লাসের মধ্যেই অলরেডি ডিবেট শুরু হয়ে গেছে। তো আমি ওদেরকে থামাইছি। থামায় বলছি যে, "বাসায় যাও, বাসায় প্রিপারেশন নাও। নেক্সট দিন ডিবেট হবে। নেক্সট দিন রেডি হয়ে আসো। যার যা লজিক আছে নিয়ে আসো।" কয়েক গ্রুপে ভাগ করে দিছি। ওরা কিন্তু ডিবেট করছে। ওই ডিবেটের সময় ওরা এমন টপিকস এর কথা বলছে এবং এমন জিনিস নিয়ে ডিসকাস করছে, যেটা হয়তো আমার ৩ টা ক্লাস লাগতো প্রত্যেকটা টপিক ধরে পড়াইতে। পুরা ক্লাসের। পুরা গ্রুপের এট লিস্ট ১০ জন ছিল যারা এমন টপিকস এ বলছে যেটা আমার কোর্সের স্কোপ এর থেকে বাইরে চলে গেছে। এটা দেখতেছি আর কালেক্টিভ লার্নিং এর এটাই অ্যাডভান্টেজ হয়তোবা এটাই যে অ্যাডভান্টেজ কারণ আমার ক্লাস কম। আমি হয়তো ক্লাস পাবো ১০ টা, ২০ টা। আমি চাইলেও এটা হচ্ছে ৫ দিন ধরে ডিবেট করাইতে পারব না। বাট ৫ দিন লেকচার দিতে পারব না ওই বেসিক টপিকস এ। বাট ওটা দরকার। কারণ ওটা ওরা কোন না কোন সময় মিস করবে। দেখা গেল আমার এক টিচারের জায়গায় ৫ টিমের ৫ জন স্পিকার ডিবেট করে ওদের সবার সামনে অনেক জিনিস নিয়ে আসলো। এইবার পরে আমি হয়তো সামারাইজ করলাম নেক্সট ক্লাসে বা এই সময়। তো এইরকম জিনিসগুলো আমাদের অ্যাসেসমেন্ট এও থাকা দরকার। এটা থাকলে যেটা হবে যে আমরা তখন কালেক্টিভলি ওই এক্সট্রিম এন্ড এ আর যাব না। আমরা যখন ক্লাসরুমে শিখবো যে এরকম ডিবেট করার পরেও একসাথে ক্লাস করা যায় এবং জিনিসটা কাভার করা যায় যে আমি এটা জানলাম, তুমি এটা জানলা। হয়তো এটা কারেক্ট, হয়তো এটা রং। দেখি চেক করে। এই অ্যাপ্রোচ যদি আমি ক্লাসরুম থেকে শেখাই, স্কুল থেকে শেখানো উচিত আসলে। ভার্সিটি অনেক দেরি হয়ে আসলে যায়। তাও এট লিস্ট মন্দের ভালো। এটা যদি শেখায় তাহলে কিন্তু সে জব ফিল্ডে যাক, প্রফেশনাল ফিল্ডে যাক, পার্সোনাল ফিল্ডে যাক, ফ্যামিলি লাইফ এ যাক, সে কিন্তু ডিসপুট হ্যান্ডেলিং করতে জানবে। এট লিস্ট কিছুটা হইলেও। কারণ আমরা কিন্তু সবাই এটাই। মনে করি আমরা লজিক্যালি বলতেছি। কারণ লজিক জাতিগতভাবে আমাদের এটা ইমপ্রুভ করা দরকার। ডিসপিউট হ্যান্ডেলিং করা। এটা আ এডুকেশনের এটা যে ফরমাল ডিসপিউট হতে পারে কিন্তু তাই বলে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। রিসিভ হওয়া যাবে না। আম ডিসপিউট হলে যে একই টেবিলে খাওয়া যাবে না এই জিনিসটা আসলে আমাদের আ ইমপ্রুভ করা দরকার আরকি। এটা খুবই সুন্দর একটা কথা বলছেন। যাই হোক এটা আসলে মানে আপনি যে জিনিসগুলা তুলে ধরছেন এটা খুবই ইন্টারেস্টিং লাগছে। আমি তো মনে হয় পুরা মন্ত্রমুগ্ধের মতো পুরাটা সময় শুনছি। কোন কোয়েশ্চেন আমি কি কোয়েশ্চেন করব যে মানে আমার একটা জিনিসই মনে হইছে যে কি আপনার কথাগুলো শুনতে গিয়ে যে আমার যদি বয়স কম হতো তাইলে অবশ্যই আপনার ক্লাসগুলা করতাম। বা এই জিনিসগুলা আরো হচ্ছে যে কি মানে আপনার আমি তো স্টুডেন্ট তোমার হয়ে এই ক্লাস জিনিসগুলা করছি। শিখতাম। কারণ তোমার ভিডিও সত্যি দেখে কথা মানে বলতে ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, কি বললেন? মানে আমি তোমার ভিডিও দেখি তো। আমি তোমার ভিডিও দেখি মানে ইনডিরেক্টলি আমি তোমার ক্লাস করি। সো এটা একটা ব্যাপার। আমি শিখছি সম্ভবত ম্যাথ অলিম্পিয়াড থেকে। যে ম্যাথ অলিম্পিয়াড এর ক্যাম্পে এটা এনশিওর করা হয় যে ধরো ক্লাস 7 এর একটা বাচ্চা যদি জ্যামিতি খুব ভালো পারে। ধরো আমি জ্যামিতি পারি না। আমি হচ্ছে 11 ক্লাসে পড়ি। কিন্তু তুমি জ্যামিতি ভালো পারো, তুমি ক্লাস 7 এ পড়ো। ডাজন্ট ম্যাটার। তুমি আমাকে জ্যামিতি শিখাইতেই পারো। তো এটা আমি ম্যাথ অলিম্পিয়াড থেকে বেসিক্যালি শিখছি। ম্যাথ ক্যাম্পে এই স্টেজ এগুলার কোনো বালাই নাই। আমরা ওইটা মোটামুটি একনলেজ করে নিই যে এখানে তুমি একটা ভালো সলিউশন পাইছো, আইডিয়া পাইছো, সেটা রং হইতে পারে বাট শেয়ার ইট। আমরা ওটা রং প্রমাণ করার চেষ্টা করব। falsifiability এপ্লাই করার চেষ্টা করব যে কেমনে রং হুম, প্রমাণ করা যায়। দ্যাট ডাজন্ট মিন তুমি বলবা না। তুমি বলবা। বললে আমরা ক্রিটিসাইজ করব। সেটাতে সমস্যা নাই। মানে ইটস ওকে টু গেট ক্রিটিসাইজড। ওটাতে মন খারাপ করা যাবে না। এটা অনেক বড় জিনিস হ্যাঁ, আরকি। সেটাই। বুঝতে পারছি। যাক খুবই সুন্দর মানে আমার খুবই ভালো লাগছে আপনার এই কথাগুলা শুনে। তো আমি হচ্ছে যে কি ২-১ টা পয়েন্ট এড করব। যে জিনিসটা আমি সবসময় বারবার রিপিট করি যে, আমরা আসলে যেকোনো কিছু শিখার ক্ষেত্রে কত বেশি কানেকশন বিল্ড আপ করতেছি এটার উপর ডিপেন্ড করে আমরা কত বেশি জিনিসগুলাকে সিনথেসাইজ করতে পারবো, মনে রাখতে পারবো। হুম। যেমন আমি যদি র‍্যান্ডম নাম্বার ৭ টা মুখস্থ করি, পরপর ৭ টার বেশি কিন্তু আর মনে থাকে না। এরকম একটা রিসার্চ আছে। র‍্যান্ডম জিনিস ৭ টার বেশি মানুষ আর মনে রাখতে পারে না। কিন্তু আমরা যদি জিনিসগুলার সাথে কানেকশন বিল্ড আপ করি, যেটা আমি Obsidian এ দেখাই এভাবে ডট কানেক্ট করতে হয়। আমার ছোট নোট থাকবে। নোটগুলা আমি কানেক্ট করে রাখবো যাতে করে আমি ভিজুয়ালাইজ করতে পারি জিনিসটা এইভাবে কানেক্টেড।
যেমন আপনি যে একটা কথা বলছেন যে, আমরা যখন কোনো একটা জিনিস শিখি, আমরা যদি ওটার ব্যাক হিস্ট্রিটা জানি, তাইলে ৫ বছর পরে আমার কিন্তু ব্যাক হিস্ট্রিটা মনে থাকবে। ব্যাক হিস্ট্রিটা যখন মনে করব, তখন থেকে কিন্তু আমি র‍্যান্ডম নাম্বারটা মনে করতে পারব। হুম। সো কানেকশনের এরকম একটা ক্ষমতা আছে যে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই যে আমরা যখন নলেজ ম্যানেজ করি, আমরা যদি আমাদের প্রত্যেকটা রিসোর্স, প্রত্যেকটা ইনফরমেশন কে আমরা এরকম কানেক্ট করতে পারি, তখন সেটা একটা নলেজ হয়ে যায়। ইনফরমেশনটা নলেজে কনভার্ট হয়, তাই না? তখন ওই জিনিসটা আমাদের মনে থাকে। এজন্য আমি যেটা করি সবসময় যে যতগুলা প্রজেক্ট করি, যত কিছুই করি, আগের যদি কোনো নোট থাকে, আগের যদি কোনো কিছু থাকে কানেক্ট করে রাখি। যাতে করে আমার জিনিসটা রিকল করতে সুবিধা হয়, রিট্রিভ করতে সুবিধা হয় এবং আমি যদি যাতে এটা রিইউটিলাইজ করতে পারি। এই জিনিসটা আপনি হচ্ছে যে কি যেভাবে শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছেন, আমার খুবই ভাল লাগছে যে কানেক্ট ক্রিয়েট করার ব্যাপারটা আমাদের শিক্ষা ব্যবস্থাতে উইক আছে। আমরা এক্সাম্পল কম দেই। আমরা হচ্ছে ব্যাক হিস্ট্রি কম দেই। তারপর আমরা ইউজ কেস গুলা কম বলি। তারপর হচ্ছে যে কি আমরা আরেকজনের সাথে ডিসকাশন এর স্কোপ গুলা দেই না, ডিবেট করার স্কোপ গুলা দেই না। যেই জিনিসগুলো আসলে মানুষকে কানেক্ট করার অনেক বেশি সুযোগ দেয়। যেমন ধরেন আপনার সাথে কথা বলার পরে আমার হয়তো অনেকগুলা নতুন, নতুন আইডিয়া আসছে যে জিনিসগুলো হয়তো আমি ফিউচারে ইনক্লুড করব। আমার ভিডিওগুলাতে অথবা যদি যে বইটা লিখবো সেখানে। এই জিনিসটা আসলে এই ডিসকাশন থেকেই আসছে। তো আমার মনে হয় এরকম ডিসকাশন সব লেভেলে সব শিক্ষা ব্যবস্থার মধ্যেই থাকা উচিত। যে ওপেন ডিসকাশন হবে, একজন আরেকজনের কাছ থেকে শিখবে যে এই জিনিসটা হচ্ছে যে কি সবচেয়ে বড় ব্যাপার আরকি। সো ফাইনালি হচ্ছে যে কি আমি যেটা বলব যে নলেজ ম্যানেজমেন্ট এর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সকাল হচ্ছে আমাদেরকে বলল যে উনি কিভাবে খাতা থেকে শুরু করে ডিজিটালি কনভার্ট করে। হয়তো আমি যদি ফরমালি বলি সেটার হয়তো ৪ টা ধাপ আছে। ১ম হচ্ছে যে কি কালেকশন স্টেজ, তারপর হচ্ছে যে কি ডিস্টিলেশন স্টেজ, তারপর হচ্ছে অর্গানাইজ স্টেজ, তারপর হচ্ছে এক্সপ্রেস স্টেজ যেটা উনি হচ্ছে ফাইনালি প্রশ্ন আকারে দিচ্ছে। এই স্টেজগুলা আমাদের আসলে সবসময়ই মনে রাখা দরকার। কেন মনে রাখা দরকার? আমরা আসলে স্টুডেন্ট হিসাবে সত্যি কথা বলতেই আমরা আসলে কালেকশন স্টেজেই আটকে পড়ে থাকি। honestly স্পিকিং। প্রচুর পিডিএফ ডাউনলোড করি, প্রচুর বই ডাউনলোড করি। তারপর হচ্ছে যে কি প্রচুর লেকচার হচ্ছে যে কি ডাউনলোড শুনি। তারপর হচ্ছে যে কি অনেক ধরনের Facebook পোস্ট, অনেক ব্লগ সেভ করে রাখি। কিন্তু এরপরে যে ডিস্টিলেশন আছে, অর্গানাইজ আছে, এরপরও যে আমি নিজে কিছু একটা লিখবো, সেটা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম এ দিব বা কারো সাথে শেয়ার করব। এই স্টেজগুলা এস এ নেশন আমাদের মিসিং আমি বলব। কিন্তু আপনি যে জিনিসটা ভিজুয়ালি দেখাইছেন যে প্রত্যেকটা ৪ টা স্টেজ আমার কাছে এটা অ্যামেজিং লাগছে। যে নলেজের ৪ টা স্টেজ আপনি হচ্ছে যে কিভাবে করলেন ডিফারেন্ট টুল গুলা দেখালেন। এই জিনিসটা আমি বলব যে কি খুবই ভালো লাগছে। এই সেন্সেই আমার ভালো লাগছে। এই তো সজীব ঘোষ চলে আসছে। এই সজীব, কি বুঝতে অবস্থা? এই তো দাদা। সো এটাই হচ্ছে যে কি আমার খুবই ভালো লাগছে। তো যেহেতু সজীব চলে আসছে, আমি হচ্ছে সজীবের সাথে নেক্সট আড্ডা দিব। আমার আজকে ৪ টা আড্ডা আছে। এর মধ্যে একটা ক্যানসেল হয়ে গেছে। সো আমি সবার থেকে প্রচুর ইনফরমেশন কালেক্ট করতেছি। কালেক্ট করে যেটা করতেছি, এই ইনফরমেশন গুলো হচ্ছে যে কি ফাইনালি আমি একটা বাংলা ট্রান্সক্রিপশন দিয়ে ট্রান্সক্রিপ্ট করে টেক্সটে কনভার্ট করে রাখতেছি যাতে করে আমি রিট্রিভ করতে পারি সকালদা আমাকে ওই বিষয়ে কি বলছে খুব সহজেই। গ্রেট, গ্রেট, গ্রেট। কারণ আমি আসলে যাই সময় হোক। মানে আমি তোমাকে মানে নোট আকারেই হয়তো দিতাম। কিন্তু ওই যে আইলস আমি করছি তো মানে আমি কন্টিনিউয়াস মিটিং এর মধ্যে ছিলাম। গণিত অলিম্পিয়াডের একটা মিটিং এর মধ্যেও আসলে ছিলাম। ওইখানেও আমরা এটা বলতেছিলাম যে আমরা রিসোর্স ম্যানেজ কিভাবে করব, রিসোর্স আছে কি নাই। তো ফরচুনেটলি ওই যে বললাম যে গণিত অলিম্পিয়াডে আমি যখন কাজ করছি বা এখনো ওদের সাথে আছি, বাচ্চা-কাচ্চাদের থেকে বা একাডেমিক টিম মেম্বার, ট্রেইনারদের থেকে অনেক কিছু শেখার আছে। ওদের কিন্তু অলরেডি রিসোর্স আছে। মানে প্রত্যেক টপিকস এর উপর ডিটেইল রিসোর্স আছে যে একজন ন্যাশনাল ক্যাম্পার বা একজন আইএমও ক্যাম্পার যারা প্রিপারেশন নিবে বা নেক্সট আইএমও টিমে যাইতে পারে, তারা কিভাবে কানেক্ট করবে, কোন বিষয়ে কোনটা পড়বে, পুরা ডিটেইল রিসোর্স অলরেডি ওরা সবাইকে ক্যাম্পে যাওয়ার পরে প্রোভাইড করে। ওইটাই আমি বলতেছিলাম। আচ্ছা, স্যার সহ আরো আচ্ছা। অনেকের সাথে কথা হচ্ছিল। বললাম যে স্যার এইটা রিইনভেন্ট করার দরকার নাই। আমরা যেটা করতে পারি আমরা মডিফাই করতে পারি, রিভিউ করতে পারি। সো এটাই আরকি। থ্যাংক ইউ। ওকে, ওকে সকালদাকে বিদায় দিতে হচ্ছে। আমি হচ্ছে সজীবের সাথে ডিসকাশনটা শুরু করব। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার এই আ চিন্তালয়ের নলেজ ম্যানেজমেন্ট সিরিজটা দেখার জন্য। আর এই পর্যন্ত যারা এই পর্যন্ত আসতে পারছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। হ্যাটস অফ বলব। কারণ এত বড় ভিডিও দেখার ধৈর্য খুব মানুষের এখন অনেক কমে গেছে। রিল আসার পর তো অনেক কমে গেছে। মানুষের এখন খুব কনটেক্সট সুইচ করে মাথার মধ্যে। সো আর যারা দেখতেছেন তারা হচ্ছে অবশ্যই আমার এই পেজটা আর হচ্ছে যে কি চিন্তালয় পেজ আর YouTube এই ২ টাই হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আমি একটা কথাই সবসময় বলি,
যে যেকোনো ক্রিয়েটিভ কাজের জন্য একটু সাপোর্ট লাগে। সাপোর্টদের একমাত্র হচ্ছে যে হয়তো লাইক, কমেন্ট, শেয়ার করা, না হলে এগুলা রিচ দেয় না। রিচ না দিলে আসলে অনেকদিন ধরে মোটিভেশন ধরে রাখা যায় না। যেটা হচ্ছে যে কি আমাদের কালচারে খুবই কম। সো এটাই। সকাল থেকে অনেক ধন্যবাদ। আবার কথা হবে আশা করি এই বিষয়ে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ শুভ। আমি তাহলে ওকে। লিভ করলাম। আবার হয়তো দেখা হবে, হ্যাঁ, আবার কথা হবে। আবার দেখা লাস্ট হবে। হ্যাঁ। একটা কোশ্চেন বলে যাই, দ্যাট ইজ দ্য লাস্ট থিং। ফিবোনাচ্চি নাম্বার কে আবিষ্কার করছে? এটা হচ্ছে অডিয়েন্সের জন্য কোশ্চেন, নট ওকে, সবাই কমেন্টে জানাবেন অবশ্যই। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, সকলদের সাথে আমার কথা হবে। হ্যাঁ, ওকে, কথা হবে পরে তাহলে। ভালো থেকো। ওকে, বেস্ট অফ লাক। ওকে। বাই, বাই।